ওকে, লাইভ হয়ে যাচ্ছে, হ্যাঁ। এটা কিভাবে দেখতেছো? ওই যে আমি এই দেখি তাহলে। ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে লাইভ হচ্ছে এটা। আচ্ছা, এবার ইনভাইটেশন করার কাজটা করতে হবে। ইনভাইটেশন করার কাজ করতে আপনি করতে পারবেন। আপনি ফেসবুকের থেকে লিঙ্কটা নিয়ে ওটা নিয়ে ফেসবুকের আমাদের ইসিজি ফর লাইফের ওয়ালে ক্লিক করতে পারবেন না, অথবা আমাকে হোস্ট করে দিতে হবে, তাহলে আমি করব। না না, এগুলো আমি পারবো না। কি বলো? তাইলে আমি আবার হোস্ট ক্লেম করতেছি। তাইলে হোস্ট ক্লেম করলে আপনি আমাকে ছেড়ে দেন। আচ্ছা, তোমাকে আমি ওকে, কি এবার আমি করবো? এবার আমি আপনি থাকেন, আমি শেয়ার করতেছি। ওকে, আচ্ছা, লাইভ নেই মানুষ তো দেখতে পাচ্ছে। দেখুক, অসুবিধা নেই। কিন্তু এখনো তো শুরু হয় নাই, তাই না? হ্যাঁ, ওই যে লেখা থাকুক, অসুবিধা নেই। আল্লাহ, মানুষজন তো এখনই দেখা শুরু করছে, মুশকিল তো। হ্যাঁ, হ্যাঁ। রোজিনা আপু, হ্যাঁ, বলো। এই যে হ্যালো। আপনি পার্টিসিপেন্টদেরকে হ্যাঁ, মানে একটা একটা অপশন আছে, মানে একটা আছে যে এনাবেল ওয়েটিং রুম, ওই জায়গাটা ইয়ে করে দিবেন আর কি। হুম, ওই জায়গাটা মানে এখানে তো আসছে মিউট, স্টপ ভিডিও, পার্টিসিপেন্ট, নিউ শেয়ার, পোস্ট শেয়ার। এগুলো। আপনাকে আমি এখন আবার হোস্ট করে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আপনি এবার হোস্ট হয়ে গেলেন। আপনি এবার মিটিংটাকে কন্ট্রোল করেন। ঠিক আছে। ঠিক আছে, আর হ্যালো। তুমি কই যাও? হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, শুনতেছেন? হ্যাঁ, শুনতেছি। এবার আপনি পার্টিসিপেন্টদেরকে এডমিট করতে হবে, বুঝতে পারছেন? বারবার এডমিট করার চেয়ে আপনি হচ্ছে যে সবাইকে ওই যে হ্যাঁ, একদম মানে পার্টিসিপেন্টের ওইখানে একদম ডান পাশে ক্লিক করলে দেখবেন যে এনাবেল ওয়েটিং রুম একটা অপশন আসবে, ওখানে ক্লিক করা আছে। ওই ক্লিকটা একটু ক্যান্সেল করে দেন। ঠিক আছে। এখন তো পার্টিসিপেন্ট আছে, কিন্তু ইনভাইট অপশন আছে। হ্যাঁ, ইনভাইট, তারপরে ডান পাশে ইনভাইট অল, তার পাশে ডান পাশে দেখবেন যে একটা তিনটা ডট ডট আছে, ওই ডটের ওখানে ক্লিক করেন। অ্যাডমিট অল এখানে দিয়ে দিব, এটা দিয়ে দিব। অ্যাডমিট তো করবেনই, কিন্তু বারবার এভাবে অ্যাডমিট করতেই থাকতে হবে আপনার, না হলে। হ্যাঁ। ওই যে নিচে অ্যানাবেল ডান ওয়েটিং পাশে রুম দেখবেন। অপশনটা এখানে আসে না তো। আসে না, না? না। রিমোট কন্ট্রোল, মোর, হ্যাঁ, মোরে ক্লিক করেন। শো নেমস, পার্টিসিপেন্ট ক্লিক করেন, পার্টিসিপেন্টের মধ্যে তারপরে ইয়াতে ক্লিক করেন। পার্টিসিপেন্টে ক্লিক করলে আমার এখানে আসতেছে তোমার অ্যাডমিট অল, এটা দিয়ে দিব। এডমিট অল, হ্যাঁ, সবাইকে এডমিট করতে থাকেন 10টা পর্যন্ত, মানে 100 হওয়া পর্যন্ত এডমিট করতে থাকেন। ঠিক আছে।
break chat go faster glosser no yes invite mute or more দ্বারা ঠিক আছে, আমার তো টাইম হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। ও আপনি তাইলে enable আমি waiting room, হ্যাঁ enable waiting room আছে নিচে, এটাকে ওইটা এটা ক্লিক ক্যান্সেল করে করে দেন। দিব। হ্যাঁ, ওইখানে ক্লিক করে দিলে তাইলে ওয়েটিং রুম সবাই অটো জয়েন করে যাবে। হ্যাঁ, you have disabled the waiting room হ্যাঁ, শেষ। বাস এবার সবাই জয়েন করতে থাকবে, ঠিক আছে, অটোমেটিক। আর এখানে যে অ্যাডমিট সেই অ্যাডমিট অল ক্লিক করব। অ্যাডমিট অল দিয়ে দিয়ে দেন, তারপরে বাকিরা সবাই অটো জয়েন করে যাবে, ঠিক আছে। আচ্ছা ওকে ওকে, তুমি আমি কি এখন মিউট দেখতে হইলাম। পাচ্ছ? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনাকে। আমি ভিডিও অফ, আমি মিউট হচ্ছি, আমি বের হবো এখন। হ্যাঁ, আমার ডিউটি আছে, ঠিক আছে। আদিল, হ্যাঁ লামিন, আদিল তুই একটু রোজিনা আপুর সাথে একটু ইয়ে করতো, ওই যে কোঅপারেট করে। আপু আদিল আছে, হ্যাঁ, ও আদিল হচ্ছে কই? খুব এফিশিয়েন্ট। হ্যাঁ, ও এফিশিয়েন্ট, ও একজন পার্টিসিপেন্ট। ওকে আপনি কো হোস্ট করে দেন। মোস্তফা কামাল চৌধুরী ওইখানে গিয়ে ওর নামের উপর ক্লিক করে ডান পাশে লেখেন কো মোস্তাফা চৌধুরী হোস্ট। আমি কোথায় খুঁজে পাবো? ওই যে পার্টিসিপেন্টের লিস্টের মধ্যে ক্লিক করেন, পার্টিসিপেন্টের মধ্যে আদিল, হ্যাঁ পাইছি। ওর মোর, ওর ওখানে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ মেক কো-হোস্ট, হ্যাঁ মেক কো হোস্ট ওকে করে হোস্ট দেন বানাই ওকে। দেই, ঝামেলা শেষ হয়ে যাক। না না না, হোস্ট হইলে মিটিং ওর হাতে চলে যাবে, ওকে কো হোস্ট করবেন। আচ্ছা ঠিক আছে, কো হোস্ট করলে ও মেক বাকিটা কো-হোস্ট, হচ্ছে হ্যাঁ অপারেট করে। আদিল, হ্যাঁ আমি একটু ডিউটি আছে, আমি একটু বের হব, তুই একটু আপুকে একটু হেল্প কর, আর একটু কন্টাক্ট কর আপুর সাথে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক ওকে। আছে। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না এখন। কাউকে দেখতে পাবেন না আপনি, মানে সবাই তো ভিডিও অফ করা, আসলে আপনাকে সবাই দেখতে পাবে। না না আমি কিছুই দেখতে পাচ্ছি না যে। আমি তো দেখতে পাচ্ছি আপনার এবিজি ইন্টারপ্রিটেশন। শুধু এবিজি তো শুধু, আর বাকি কিছু দেখতে পাচ্ছি না। বাকি আর বাবারে, কি দেখবেন? তোমাদেরকে ও ওই দেখবো যে না? কন্ট্রোল কন্ট্রোল, হ্যাঁ, কাকে দেখবেন? তোমাদেরকে দেখতে পার্টিসিপেন্ট, পাচ্ছি না মানে। পার্টিসিপেন্টদেরকে দেখবেন নাকি নাকি জুমের না কন্ট্রোল না বার? মানে একটা জায়গা থাকে না যে মানুষের সাথে কমিউনিকেট করা, একটু ইয়ে করা, এগুলো তো কিছু দেখতে পাচ্ছি না। জুমের কন্ট্রোল বারটা আছে, ক্লিক করলেই উপরে বা নিচে কোথাও কন্ট্রোল বারটা আছে আপনার। আপু সম্ভবত স্টুডেন্টদেরকে দেখতে চাচ্ছে, স্টুডেন্টকে না দেখে পড়ে। আরে না, আমি কিছু বুঝতেছি না, কিন্তু পরবর্তী ভেজাল হবে আমি তো জানি না। আপনি না, পাওয়ার আমরা পয়েন্ট। দেখতে পাচ্ছি আপনাকে আপু। হ্যাঁ আদিল, হ্যাঁ আপুকে একটু হেল্প করতো, তাহলে আমি একটু একটু যাচ্ছে, মিউট করে আমি একটু আচ্ছা ডিউটিতে যাচ্ছি। হ্যাঁ, ওকে, আপনি আদিলের সাথে যোগাযোগ করেন আপু, ঠিক আছে। আমি তো আদিলের কথা শুনতে পাচ্ছি, কিন্তু আদিল তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আপু দেখতে পাচ্ছেন না? না আপনি ফার্স্টে কি পাচ্ছেন, যে আপনার কি স্ক্রিনে আপনার ইয়ে দেখা যাচ্ছে, এবিজি ইন্টারপ্রিটেশন আসছে? স্ক্রিনে শুধু এবিজি ইন্টারপ্রিটেশন, হ্যাঁ। আচ্ছা, এটার উপর ডাবল ক্লিক, ফুল স্ক্রিন দেওয়া মনে হয় আপনার, না? না ফুল স্ক্রিন দেওয়া না তো। ফুল স্ক্রিন দেওয়া না, এটা ওই যে পার্টিসিপেন্টস এ চাপ দেন দেখি, নিচের দিকে যে পার্টিসিপেন্ট লিস্ট আছে, হ্যাঁ দিলাম। ডান সাইডে পার্টিসিপেন্টের লিস্ট আসছে। পার্টিসিপেন্টের লিস্ট তো আসছে না, জাস্ট নাম আসতেছে যে 32 এরকম। উপরের দিকে আসার কথা, এটা হচ্ছে আপনার ডাবল ক্লিক করতে হবে, আপনার ডাবল ক্লিক করলে উপর দিয়ে চলে আসবে। এটা একটু সমস্যা হয়, আমার ঠিক পুরো ক্লিয়ার আইডিয়া নাই কেমনে করতে হবে। আপনি এবিজি ইন্টারপ্রিটেশন যে এটা আছে প্রেজেন্টেশন, ওটার উপর ডাবল ক্লিক করেন তো। না না ক্যান্সেল দেন, এটা না, মানে ইয়েটা করেন, ফুল স্ক্রিনটাকে ছোট স্ক্রিন করেন, ফুল স্ক্রিন থেকে বেরিয়ে আসেন। ফুল স্ক্রিন তো, ফুল স্ক্রিন তো নাই আমার। আচ্ছা, আপনার আপু এখন পার্টিসিপেন্ট লিস্টে ইয়ে দেওয়া আছে, ডান পাশে পার্টিসিপেন্টস এর লিস্ট তো দেখতে পাচ্ছেন, তাই না? পার্টিসিপেন্ট মানে আমি বেসিক্যালি হচ্ছে তোমাকে কি দেখতে পাচ্ছি, তোমাকে আমি মেসেঞ্জারে পাঠাচ্ছি, দাঁড়াও আমার স্ক্রিনে কি আছে। আচ্ছা তোমরা আমাকে দেখতে পেলেই হবে, এখন কিছু হ্যাঁ করার আপু, নেই। আপনি স্ক্রিন দেখে পড়ান, আসলে সবার ভিডিও বন্ধ করা আছে, আপনি কাউকে দেখতেও পারবেন না। না কিন্তু মিটিং একটা আমার নিজের চেহারা আসে না, সেটাও দেখতে পাচ্ছি না। আচ্ছা ওইটা সমস্যা নাই, ওইটা সমস্যা নাই।
আচ্ছা অসুবিধা নাই। আদিল তুমি কি তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমাকে দেখতে পাচ্ছি, মানে আমি উপরে ছোট ইয়াতে দেখতে পাচ্ছি আর কি। এখন তো আপনার স্ক্রিন শেয়ারিং এ দেওয়া আছে, আপনাকেও পুরোপুরি দেখা হ্যাঁ যাবে না। এখন মেইনলি দেখা যাবে আপনার স্ক্রিনটা দেখা যাবে। চলছে, এবার তো শুনে যাওয়ার কথা। আদিল কখন শুরু করবো তুমি বলো। আপু 10টার সময় তো শুরু করার কথা, এখনো তো কয়েক মিনিট বাকি আছে আর কি। তাহলে আমরা 5 মিনিট ওয়েট করি না? শিওর, হ্যাঁ শিওর। আপনি তো মনে হয় ইয়ার উপর ক্লাস নেবেন আজকে, এবিজি ইন্টারপ্রিটেশনের উপর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হ্যাঁ। আপু তো এটা জানেন যে এখানে মিক্সড গ্রুপ অফ পপুলেশন আছে, তাই না? এখানে হ্যাঁ। না আমার আন্ডারগ্র্যাড। ক্লাসটা আসলে খুবই মানে স্লো টাইপের ক্লাস হবে বুঝছো, কারণ হচ্ছে আলামিনী ভাবে করে বলছে আমি 2টা ক্লাসে নিব, মানে মোটামুটি মানে 2টা ক্লাসে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই সবকিছু তোমার একদিনে বলতে গেলে দেখা যাবে যে স্টুডেন্টদেরই প্রবলেম হবে। হ্যাঁ শিওর। আচ্ছা তুমি আমাকে বলো, হ্যাঁ আমি তোমার মানে কখন শুরু করবো তুমি আমাকে বলো। ঠিক আছে। না না, ইসিজি ইয়া জুমে কিন্তু জায়গা পাবো না, জুম ব্লক হয়ে যাচ্ছে কেন? অন করে রাখলে হবে। আমি এটা ঢুকাইছি ঠিক হয়, কিন্তু এটা লইরা গেছে এক পাশে, এই কারণে। আপু তো পড়াবেন কিভাবে? এবিজি তো আপনি তো ইয়ে থেকে পড়াবেন, যে বেসিক থেকে একবারে শুরু করবেন, তাই না? আর কিছু সিনারিও দিয়ে পড়াবেন। আপু আপনি মিউট হয়ে গেছেন। আপু আনমিউট করে নেন আপনাকে, আপনি মিউট হয়ে আছেন। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ। আপনি তো কিছু কি সিনারিও দিয়েও দেখাবেন নাকি? ক্লিনিক্যাল সিনারিও? সিনারিওটা হচ্ছে সিনারিও তোমার যেটা হচ্ছে সিনারিওটা আমি নেক্সট সেকেন্ড ক্লাসে দেখাবো আর কি। আজকের ক্লাসে একদমই বেসিক, মানে জাস্ট বেসিক, কারণ এটা আমাকে আলামিন বলছিল যে এখানে তো তোমার সব ধরনের স্টুডেন্ট থাকে, তো একটু বেসিক বলে 2টা ক্লাসে নিব। আজকের ক্লাসটা ছোট এবং বেসিক পড়িয়ে নেক্সট ক্লাসে হচ্ছে তোমার মেইন এটা শুরু করবো। আচ্ছা আদিল, আমি স্ক্রিনে কিন্তু বেসিক্যালি কিছু দেখতে পাচ্ছি না, বুঝতে পারছো? কাজে তুমি আমাকে বলো কখন আমি শুরু করবো। আচ্ছা, তুমি বলার পরে আমি আইডিয়ালি স্টার্ট করবো, বুঝতে পারছো? আপনার তো পার্টিসিপেন্টস এর উপর চাপ দিয়েছেন আপনি, ডান সাইডে তো লিস্টগুলো দেখা যাচ্ছে, তাই না? আপু আপনি পার্টিসিপেন্টস এ চাপ দিলে ডান সাইডে লিস্ট দেখা যায় না কারা কারা আছে? আমার এখানে স্ক্রিনটাতে কোনো একটা প্রবলেম হচ্ছে, যেটা আমি আসলে হয়তো ঠিক করতে পারতেছি না। আর আমি বেশি উল্টাপাল্টা চাপও দিতে যাচ্ছি না, হয়তো উল্টাপাল্টা চাপ দিতে গেলে কোথায় কি ডিলিট হয়ে যাবে একটা ভেজাল হবে। দেখার দরকার নেই, তুমি দেখতে পারলেই হলো। তুমি আমাকে দেখতে পাচ্ছ তো, তাই না? আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ উপরে ছোট স্ক্রিনে দেখা যাচ্ছে। হ্যাঁ ওটা তো দেখা যায়, নরমাল জুম মিটিং এ যেটা দেখা যায়। অসুবিধা নেই আলিল, আমি স্ক্রিন দেখে বলে দিব, সমস্যা নেই। তোমাকে মানে শুনতে পাচ্ছি তাতেই হবে। ঠিক আছে। তুমি তাহলে বলো যে কখন শুরু করবো, এটা খালি বলে দিও। অলরেডি ফেসবুকে লাইভ স্টার্টও হয়ে গেছে, আর পার্টিসিপেন্ট এখন পর্যন্ত 43 জন হয়েছে। আমরা 2 মিনিট পরে স্টার্ট করি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো। জি শিওর। আপু টাইম হয়ে গেছে, আপনি শুরু করে দিতে পারেন মনে হয়। সবাই কি শুনতে পাচ্ছেন যারা পার্টিসিপেন্ট আছেন? পার্টিসিপেন্টের রেসপন্স করেন একটু। শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে, আজকে আমাদের মধ্যে আলামিন পরিচয় করে দিচ্ছে কি জানি না। আমি ডাক্তার আদিল
আছি এখানে কো-হোস্টিং করছি, আপুকে সাহায্য করার জন্য আছি। অনেকে হয়তো আমাকে চিনেন, আলামিন আর আমি একই ব্যাচমেট এবং ফ্রেন্ড। এবং এর সাথে আজকে আমাদের মাঝখানে প্রেজেন্টার হিসেবে উপস্থিত আছেন ডক্টর রোজিনা সুলতানা। আপা একই সাথে মেডিসিন স্পেশালিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে উনি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। উনি বারডেমে এখন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ডিপার্টমেন্টে আছেন, রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। আপা আজকে আমাদেরকে এবিজি ইন্টারপ্রিটেশনের উপরে আজকে একটু আমাদেরকে পড়াবেন। এখানে উনি ক্লাসটাকে দুইটা ভাগ করেছেন। আজকে আমরা বেসিক্স নিয়ে আলোচনা করব এবং সেকেন্ড দিন হয়তো আরো ক্লিনিক্যাল সিনারিও বা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নিয়ে আলাপ করব। আপু, রোজিনা আপু, আপনি শুরু করেন তাহলে। তুমি তো তোমার কাজ করবে, আমি যাও মাঝখানে থেকে আমরা কথাটা বললে তুমি ওরা রোজিনা আপু মাইকটা আনমিউট, হ্যাঁ আনমিউট করা আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আসলে আমার দুজন খুব পছন্দের জুনিয়রের সাথে আমি ওদের সাথে আগেই কাজ করেছি। বিশেষ করে প্রথমে আমি আলামিনকে ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা গ্রুপে সুযোগ করে দেওয়ার জন্য। আর আলামিনের সাথে আমার অনেক দিনের পরিচয়, আমরা একসাথে কার্ডিওলজিতে কাজ করেছি বেসমেমোতে। এরপর আদিল আমার খুব পছন্দের একজন ছোট ভাই, যে আজকে আমাকে টোটালি হেল্প করছে, কারণ আমি অনেক কিছুই টেকনিক্যাল ব্যাপারগুলো ওদের মতো অত ভালো পারি না। আর সেজন্য আদিল, আমি আশা করি ও সবসময় আমাকে হেল্প করে, এখনো হেল্প করবে। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি আসলে। আর এবিজি ব্যাপারটা আসলে, এবিজি বলতে আমরা কি বুঝি? এবিজি মানে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। এখন এবিজি নামটা শুনতে আসলে আমার নিজেরই ভয় লাগতো। এবিজি ক্লাসটাকে আমি আসলে চিন্তা করেছি যে একটা ক্লাসে কোনোভাবে এটা সম্ভব না, কারণ এবিজি ক্লাস করা এবং ক্লাস নেওয়া দুইটাই ভয়ঙ্কর। কারণ প্রতিবার এবিজি ক্লাসের পর কি কি ঘটনা ঘটে। প্রথম একটা ঘটনা ঘটে যে আইদার আমরা খুব ভালোভাবে সব বুঝতে পারি, তারপর আবার ভুলে যাই। আরেকটা ঘটনা ঘটে যে যতটুকু জানতাম তাও ভুলে যেতে পারি। এই জন্য এবিজি ক্লাস যে করে এবং যে নেয় দুজনে আসলে টেনশনে থাকে। আর এবিজি যখন আমরা পড়ি তো সবার প্রথমে যে প্রবলেমটি হয় তা হলো কিভাবে এবিজি পড়া স্টার্ট করব। ডাইরেক্ট আমরা কি এবিজি পেপার থেকে ইন্টারপ্রিটেশনটা শুরু করব, নাকি আগে কিছু বেসিক পড়ে নিয়ে তারপর ইন্টারপ্রিটেশন পড়বো? প্রতিবার এবিজি শুরু করতে গিয়েই এই প্রবলেমগুলো হয়। তো আমার মনে হয় যে আইডিয়ালি এবিজি ক্লাস করা এবং এবিজি পড়ার আগে আমাদের কিছু বেসিক ইন্টারপ্রিটেশনটা বোঝা দরকার। তারপর বেসিক ইন্টারপ্রিটেশনগুলো বিশেষ করে এবিজি প্যারামিটারে কি কি থাকে, একটা এবিজি পেপারে কি কি থাকে, এবিজি কিভাবে ড্র করতে হয়, সেই জিনিসগুলো পড়ার পর আমরা যদি ইন্টারপ্রিটেশনটা পড়ি এবং ক্যালকুলেশনগুলো পড়ি, সেক্ষেত্রে আমাদের মনে হয় ক্যালকুলেশনগুলো বুঝতে এবং মনে রাখতে সুবিধা হবে। কারণ আমরা জানি এখানে আমাকে আলামিন আগে বলেছিল এখানে মিক্স টাইপ অফ স্টুডেন্ট আছে। অনেকে কেউ সদ্য পাস করেছে, কেউ ইন্টার্নি কমপ্লিট করেছেন, আবার অনেকে আছে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং কমপ্লিট করা এবং অথবা পোস্ট গ্রেড কমপ্লিট করা, যেমন আমার ছোট ভাই আছে আদিল, ও অলরেডি অনেক কিছু করে ফেলছে। তো সেই হিসেবে আমি আসলে অনেকের কাছে হয়তো অনেক কিছু জানেন আপনারা, তারপর আমি ভাগ করেছি যে শুরুতে আমি অল্প কিছু বেসিক পড়ে তারপর মেইন জিনিসে যাব। তো আজকে একটা ক্লাস নেব, নেক্সট উইকে আরেকটা নেব। তাহলে আইডিয়ালি আমরা কিভাবে এবিজিটা পড়া শুরু করব? তাহলে আমরা শুরু করি যে আজকের ক্লাসে আমরা কি কি আমি আলোচনা করতে চাই। একটা হচ্ছে হোয়াট ইজ এবিজি, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ড্রয়িং এবিজি, হোয়াট আর দ্য টেকনিক অফ ড্রয়িং এবিজি, তারপর প্যারামিটার অফ এবিজি অ্যান্ড দ্য ইন্টারপ্রিটেশন, ইউজ অফ এবিজি ফর ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট পারপাস। Only the ABG. What is ABG? An arterial blood gas is a test that measures the oxygen tension, carbon dioxide tension, acidity, oxyhemoglobin saturation, and bicarbonate concentration in arterial blood. Some blood gas analyzer also measure the methemoglobin, carboxyhemoglobin, and others may analyze the electrolyte. তার মানে এবিজিটা বলতে কি বুঝি? এটা আসলে আর্টেরিয়াল ব্লাড গ্যাস, যেখান থেকে আমরা পার্শিয়াল প্রেশার অক্সিজেন সম্বন্ধে জানতে পারি, কার্বন ডাইঅক্সাইড সম্বন্ধে জানতে পারি, অ্যাসিডিটি, স্যাচুরেশন এবং বাইকার্বনেট লেভেল সম্বন্ধে জানতে পারি। এখন আসি ইন্ডিকেশন অফ ডুইং এন এবিজি: আইডেন্টিফিকেশন অ্যান্ড monitoring of acid-base disturbance, measurement of the partial pressure of oxygen and carbon dioxide, assessment of the response to therapeutic intervention, detection and quantification of the level of abnormal hemoglobin. And now ইন্ডিকেশনটা আসলে আমরা সবাই জানি, কন্ট্রা ইন্ডিকেশনটা আমরা কখনো চিন্তা করিনি। আসলে এবিজি অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশন নাই, মানে এবিজি কার করবো? আমার যখন কোনো পেশেন্টের প্রয়োজন হবে সেই পেশেন্টেরই আমরা এবিজি করতে পারি। তারপর এবিজি করার আগে আমাদের কিছু চিন্তা করা উচিত, বিশেষ করে সাইট সিলেকশনের ব্যাপারে কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে।
এখানে আমরা সাইট সিলেকশন করার আগে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোথেকে এবিজিটা টানি, আমরা এবিজিটা টানি বেশিরভাগ কমনলি টানি রেডিয়াল আর্টারির ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাকে একটা অ্যালেন টেস্ট করে নিতে হবে, অ্যালেন টেস্ট আমি পরে আলোচনা করছি। তাছাড়া যেখানে এবিজি টানবো সেখানে লোকাল ইনফেকশন আর ডিস্টর্টেড অ্যানাটমি আছে কিনা সেটা দেখে নিতে হবে, পাংচার সাইটটা আমাকে ফিল করে নিতে হবে, এবং যেখানে এবিজি টানবো সেখানে প্রেজেন্স অফ এভি ফিস্টুলা অর ভাস্কুলার গ্রাফট আছে কিনা সেটা দেখে নিতে হবে। আর নোন অর সাসপেক্টেড সিভিয়ার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ অফ দ্য লিম্ব ইনভলভ আছে কিনা, সেক্ষেত্রে সেই লিম্ব থেকে আমি এবিজিটা টানতে পারবো না। আর আদার কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে আছে সিভিয়ার কোয়াগুলোপ্যাথি যদি থাকে, যেহেতু আমি আর্টারি থেকে ব্লাডটা ড্র করবো সেক্ষেত্রে আমার হেমাটোমা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেজন্য সিভিয়ার কোয়াগুলোপ্যাথি থাকলে আমরা ইউজুয়ালি এবিজিটা ডিরেক্টলি আর্টারি থেকে টানি না, সেক্ষেত্রে অনেক সময় ইন্ট্রা-আর্টারিয়াল লাইনটা আমরা ইউজ করতে পারি। তারপর আছে অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি উইথ ওয়ারফারিন, হেপারিন অ্যান্ড আদার কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি যদি থাকে, এবং ইউজ অফ থ্রোম্বোলাইটিক এজেন্ট যদি থাকে যেমন স্ট্রেপ্টোকাইনেস অর টিস্যু প্লাজমিড অ্যাক্টিভেটর যদি ইউজ করা হয়, সেক্ষেত্রে যদি আমরা আর্টারি থেকে ব্লাডটা ড্র করি সেক্ষেত্রে খুব দ্রুত হেমোস্টেসিস হয় না, অনেক সময় হেমাটোমা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিছুটা আমাদের প্রিকশন নিয়ে এবিজিটা টানতে হবে। আসলে আইডিয়ালি এবিজি কন্ট্রাইন্ডিকেশন টানার কন্ট্রাইন্ডিকেশন কিছু নাই, শুধু আমাকে সাইটটা সিলেকশন করে নিয়ে তারপর আমার এবিজিটা ড্র করতে হবে। তারপর আসি প্রসিডিউর অফ টেকিং এবিজি, কিভাবে আমরা এবিজি টানতে পারি, কি প্রসিডিউর মেনটেন করতে হবে। ফার্স্ট আমাকে সাইট সিলেকশন করতে হবে, অ্যাসেপ্টিভ প্রিকশন নিতে হবে, পালসটা ফিল করতে হবে, তারপর একটা প্রি হেপারিনের সিরিঞ্জ ইউজ করতে হবে। দ্যাট মিনস সিরিঞ্জের মধ্যে আমি একটু হেপারিন নিয়ে হেপারিনটাকে বের করে দিব। এখানে হেপারিনটা থাকা যাবে না, কারণ হেপারিন থাকলে সেটা একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট হিসেবে কাজ করে। তারপর প্রপার হেমোস্টেসিস অফ পাংচার সাইট, এবিজি ড্র করার পরে আমাকে, যেহেতু আমি আর্টারি ব্লাডটা ড্র করছি, এখানে আমাকে মিনিমাম 3 থেকে 5 মিনিট পর্যন্ত প্রেস করে ধরে রাখতে হবে প্রপার হেমোস্টেসিসের জন্য। তারপর আমি এবিজিটা ড্র করার পর আমি ওই নিডলটা মেশিনে দিয়ে অ্যানালাইসিসের জন্য মেশিনে দিব। তারপর আসি কোথা থেকে আমরা এবিজি টানতে পারি, সাইটগুলো কি কি। সবচেয়ে কমনলি যে সাইটটা আমরা ইউজ করি সেটা হচ্ছে রেডিয়াল আর্টারি, তারপর ব্রাকিয়াল আর্টারি, ফিমোরাল আর্টারি, আদার্স আর্টারি, বাট এটা খুব লেস কমনলি ইউজ, যেমন এক্সিলারি আর্টারি, আর্টারি ডরসালিস পেডিস, এবং আরেকটা অপশন হচ্ছে যাদের ক্ষেত্রে ফ্রিকোয়েন্টলি এবিজি টানতে হয়, বারবার আর্টারি প্রিক করাটা প্রবলেম, সেক্ষেত্রে আমরা ইন্ট্রা আর্টারিয়াল লাইনটা ইউজ করতে পারি। ইন্ট্রা আর্টারিয়াল লাইন মানে আমরা ইন্ট্রা আর্টারিয়াল লাইন একটা আর্টারির মধ্যে করা হয়, এটা অনেকটা ক্যানুলার মতো। এই ইন্ট্রা আর্টারিয়াল লাইন দিয়ে আমরা অনেক সময় ইনভেসিভ ব্লাড প্রেশার মনিটর করতে পারি। এর পাশাপাশি যেসব পেশেন্টের কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি আছে অথবা সিভিয়ার মেটাবলিক কোনো কম্পোনেন্ট আছে যাদের ক্ষেত্রে আমাকে ফ্রিকোয়েন্টলি এবিজি টানতে হয়, তখন দেখা যায় ইন্ট্রা আর্টারিয়াল লাইনটা থাকলে আমার বারবার এবিজি করতে সুবিধা হয়। এবং ইন্ট্রা আর্টারিয়াল লাইন আসলে আমরা আইসিইউতে ইউজ করি, কমনলি অনেক জায়গায় এটা ইউজ করা হয় না। কার্ডিওলজিরা যারা হচ্ছে ক্যাথ ল্যাবে কাজ করে, অনেক সময় দেখা যায় নন রিকোডেবল ব্লাড প্রেশার থাকে, অনেক সময় ক্যাথ ল্যাবে এবং সিসিইউতে ইন্ট্রা আর্টারিয়াল লাইনটি ইউজ করা হয়, বিশেষ করে যখন নন ইনভেসিভ ব্লাড প্রেশার মাপার প্রয়োজন পড়ে। আর আমরা আইসিইউতে ইউজ করি যখন ফ্রিকুয়েন্টলি আমাদের এবিজি টানতে হয় কোনো পেশেন্টের, বারবার আর্টারি প্রিক করে ঝামেলা, তখন আমরা ইন্ট্রা আর্টারিয়াল লাইনটি ইউজ করি। এবং এই আর্টারিগুলো ছাড়াও অনেক সময় আমাদেরকে ভেনাস ব্লাডও ড্র করতে হয়, বিশেষ করে যখন আমরা জানি যে আর্টারিয়াল ব্লাড এবং ভেনাস ব্লাডের মধ্যে কিছুটা পার্থক্য থাকলেও মোটামুটি আমি যদি কোনো পেশেন্টের মেটাবলিক প্যারামিটার দেখতে চাই, সেক্ষেত্রে ভেনাস ব্লাডও আমি অ্যানালাইসিস করতে পারি। যখন একটা পেশেন্টের আমরা বারবার আর্টারি প্রিক করতে পারবো না, আবার এদিকে ইন্ট্রা আর্টারিয়াল লাইনও নাই, তখন আমরা ভেনাস ব্লাড থেকেও আমাদের ইমার্জেন্সি কেসে ভেনাস ব্লাড থেকেও আমরা ব্লাড গ্যাস অ্যানালাইসিসটা করতে পারি, বিশেষ করে মেটাবলিক প্যারামিটারের জন্য। এখন আসি এবিজি করার পর কি কি কমপ্লিকেশন হতে পারে, যেমন এই জায়গায় পেইন হতে পারে, বারবার আর্টারি প্রিক করাটা অনেক পেইনফুল, বিশেষ করে কনসাস পেশেন্টের জন্য, অনেক সময় পেশেন্ট অ্যালাউ নাও করতে পারে, পেইন হতে পারে, ভেসোফেগাল ইফেক্ট হতে পারে, হেমাটোমা হতে পারে এবং লোকাল ইনফেকশন হতে পারে। দিস ইজ দ্য এবিজি মেশিন। এই ছবিটা আসলে আমাদের আইসিইউতে যে মেশিনটা আমরা ইউজ করি বারডেম আইসিইউতে, সেই মেশিনটা আমি এখানে ছবিটা দিয়েছি। আমরা এবিজি ব্লাড টানার পর এই মেশিনে দিয়ে আমরা অ্যানালাইসিস করব। আচ্ছা, আমি এর আগে বলেছিলাম যে এবিজি টানার আগে আমাকে কি প্রিকশন নিতে হবে। এর মধ্যে একটা প্রিকশন হচ্ছে আমাকে যখন আমি রেডিয়াল আর্টারি থেকে নিব আমাকে একটা অ্যালেন টেস্ট করে নিতে হবে। অ্যালেন টেস্টটা কি? অ্যালেন টেস্টটা হচ্ছে যে আমার যে কোলেটারাল সার্কুলেশন, যেমন আমরা ইউজুয়ালি জানি আমি রেডিয়াল আর্টারি থেকে এবিজিটা ড্র করব, বাট রেডিয়াল আর্টারি থেকে যখন আমি এবিজিটা ড্র করব, রেডিয়াল আর্টারিতে অনেক সময় এবিজি কমপ্লিকেশন, ব্লাড গ্যাস টানার পর আর্টারি প্রিক করার পর একটা কমন কমপ্লিকেশন হয়, সেই জায়গায় হেমাটোমা হয়ে যেতে পারে অথবা থ্রম্বোসিস হয়ে যেতে পারে, ভাস্কুলার অক্লুশন হয়ে যেতে পারে। তো রেডিয়াল আর্টারি যদি অক্লুশন হয়ে যায় আর আমি যদি আলনার আর্টারিটাকে চেক না করি, দ্যাট মিনস আমার পামের ব্লাড সার্কুলেশন হচ্ছে রেডিয়াল আর্টারি দিয়ে এবং আলনার আর্টারি দিয়ে,
কোনো কারণে যদি দেখা যায় যে আমার আলনার আর্টারিতে অক্লুশন আছে বা কোলেটারাল সার্কুলেশনটা নাই, সেই একই সাথে যদি আমি অ্যালেন টেস্ট না করে এবিজিটা টানি, তখন দেখা যাবে যে রেডিয়াল আর্টারি যদি অক্লুডেড হয়ে যায়, তখন আলটিমেটলি ইসকেমিক ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে আর ইসকেমিক নেক্রোসিস হয়ে যাবে আমার হাতটাতে। সেই জন্য যেটা করতে হয়, জাস্ট অ্যালেন টেস্ট, এটা কিছুই না, খুবই অল্প সময়ে করা যায়। সেটা হচ্ছে আমি দুই হাতে দুইটা থাম দিয়ে, এই ছবির মতো দুই হাতে দুইটা থাম দিয়ে আমি এখানে এক পাশে রেডিয়াল আর্টারি অক্লুড করবো, আরেক পাশে আমি আলনার আর্টারিটা অক্লুড করবো। আলনার আর্টারি অক্লুড করার দুইটা আর্টারি যখন প্রেস করে ধরে রাখবো, দেখা যাবে যে কিছুক্ষণ পর আমার হাতটা সাদা হয়ে যাচ্ছে, দ্যাট ইজ আমি সার্কুলেশনটা ব্লক করলাম। তারপরে যেটা করবো, আমি রেডিয়াল আর্টারি অক্লুশনটাকে আমি বন্ধ ধরে রাখবো, দ্যাট মিনস রেডিয়াল আর্টারির জায়গায় থামটা ছাড়বো না, আমি ছাড়বো হচ্ছে আলনার আর্টারি থামটা। সেক্ষেত্রে দেখবো যে কিছু উইদিন 6 সেকেন্ডের মধ্যে আমার পামটা আবার রেড হয়ে যাচ্ছে, দ্যাট মিনস আলনার আর্টারি সার্কুলেশনটা ঠিক আছে। এক্ষেত্রে আমার রেডিয়াল আর্টারি যদি কোনো কারণে কমপ্লিকেশন হয়ে ব্লক হয়ে যায়, আমার পরবর্তীতে হ্যান্ডের সার্কুলেশনে কোনো প্রবলেম হবে না। এই অ্যালেন টেস্টটা ইউজুয়ালি আমরা ফ্রিকোয়েন্টলি রেডিয়াল আর্টারির ক্ষেত্রে করি, এবং এটা আমরা সবসময় হয়তো জিনিসটা জানি না, বাট এটা আমাদের সবারই জানা উচিত। এবং বিশেষ করে যারা ফ্রিকোয়েন্টলি এবিজি টানে, বিশেষ করে যারা আইসিইউতে কাজ করে, সিসিইউতে কাজ করে, তারা এটা করতে অভ্যস্ত। আমরা অনেক সময় বুঝি না ব্যাপারটা, সেজন্য এটা বা অনেক সময় আলোচনা করতে গেলে অনেকে মনে করে যে এবিজির মধ্যে এটা কি সম্পর্ক। হ্যাঁ, আসলে আমি শুরুতে বেসিকটা দিয়ে শুরু করতে চেয়েছিলাম দেখে এই জিনিসটা দেখানো। কাজে অ্যালেন টেস্টটা হচ্ছে জাস্ট আমার কোলেটারাল সার্কুলেশন আছে কিনা সেটা বোঝার জন্য আমি রেডিয়াল আর্টারি অক্লুড করলাম, আলনার আর্টারি অক্লুড করলাম, রেডিয়াল আর্টারিটাকে ব্লক রেখে আমি আলনার আর্টারি ছাড়লাম, আমার হ্যান্ডের সার্কুলেশন ঠিক আছে, এখন আমি রেডিয়াল আর্টারি থেকে এবিজিটা টানতে পারবো। ঠিক আছে, যা আদার্স কি কি সাইটে আমি এবিজি টানি, এখানে কিছু আমি ছবি দিয়েছি। তো ছবিগুলো আসলে আমাদের আমরা সবাই জানি, রেডিয়াল আর্টারি, ব্রাকিয়াল আর্টারি, ফিমোরাল আর্টারি, অ্যাক্সিলারি আর্টারি, এগুলো আমার তো দরকার নেই, এটা আর্টারি ডরসালিস পেডিস। তারপর সেই এবিজি আমি কিভাবে টানবো, এবিজি টানার জন্য আমাকে হ্যান্ডটাকে একটু ক্লিঞ্চ ফিস্ট করে নিতে হবে। তারপর আমার রিস্ট জয়েন্টের নিচে আমি একটা শক্ত, আসলে ছবিগুলো সব আসতেছে না, আপা হাতের ছবি দেখা আচ্ছা যাচ্ছে আপনার। আদিল, হ্যাঁ আচ্ছা আদিল, আমার এখানে ছবিগুলো খুব স্লো আসতেছে, দেখতে পাচ্ছ তুমি? কথার সাথে ছবি না মিলে আমাকে একটু জানাও। আচ্ছা হ্যাঁ আচ্ছা, আবার শুরু করি। এবিজি আমি টানার ব্যাপারে বলছিলাম। আমি একটা শক্ত সারফেসের উপর নিচে একটা রোল করে টাওয়েল বা একটা গজ যেভাবে রেখেছি সেভাবে দিয়ে রাখলে আমার পালস, আর্টারি পালসটা আমি ভালোভাবে ফিল করতে পারি। ফিল করার পর আমি একটা ফিঙ্গার দিয়ে ফিল করবো, আরেকটা ফিঙ্গার দিয়ে আমি টানবো। ঠিক আছে, তারপর আসি একই ছবি, ব্লাডটা ড্র করার পরে আমি যেটা করতে হবে, যেহেতু কিছুটা এক্সট্রা বাতাস ঢুকে যায়, এই বাতাসটাকে আমি নিডলটা উপরের দিকে তুলে বাতাসটাকে আমি বের করে দিব। বাতাসটা বের করে দেবো যাতে আমার এবিজি আমি অ্যাকচুয়াল পিকচারটা পাই। কারণ বাতাস রুম এয়ারে যেটা থাকে, রুম এয়ারে কিছু অক্সিজেন থাকে, রিজলভ কার্বন ডাইঅক্সাইড থাকে, সেই জন্য আমি যে বাতাসটা ঢুকে যাবে আমার সিরিঞ্জে সেটা আমাকে বের করে দিতে হবে। বের করে দেওয়ার পর আমি এই ব্লাডটাকে মেশিনে দিব অ্যানালাইসিস করার জন্য। মেশিনে যখন অ্যানালাইসিস করতে দিব, মেশিনে অ্যানালাইসিস করে দেওয়ার পর মেশিনের প্যারামিটারগুলো আসবে, তারপর আমি প্রিন্ট করে নিব এবিজিটা। এখন আসি আমার এবিজি, আসলে শুরুতে অনেক কথাই বলে ফেলছি, সেটা হচ্ছে টানার কমপ্লিকেশন, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন। এখন আমি আসল জিনিসটা আসি। আসল জিনিস হচ্ছে যে এবিজিটা যখন আমি মেশিনে হাতে পাবো, বেসিক্যালি এইভাবেই আমরা হাতে পাই। হাতে পাওয়ার পর আমাকে চিন্তা করতে হবে যে আমি এবিজির এখন কি কি আমি ইন্টারপ্রিটেশনটা করব। কাজে এই শুরু থেকে আসি, প্রথমে আমাকে করতে হবে কি ডিসিশনটা অবটেন ইন এবিজি, এবিজি টানতে হবে, এটা ডিসিশন নিলাম, তারপর ইন্টারপ্রিটেশন করব। ইন্টারপ্রিটেশন করার পর সেই এবিজির রেজাল্ট অনুযায়ী আমি পেশেন্টকে ট্রিট করব। ঠিক আছে, এখন এই এবিজি পেপারটাতে আসলে কি কি থাকে, পেপারটাতে আপা আমরা একটু কি কি আপা লিখি প্রথমে রোজিনা জিনিস। আপা, হ্যাঁ হ্যাঁ একটু এক মিনিট একটু হ্যাঁ হ্যাঁ, বলো। পার্টিসিপেন্টদের কাছে জিজ্ঞেস করে নেই যে এতদূর কি সবাই বুঝতে পারছে কিনা, ক্লিয়ার কিনা, যে এবিজির জন্য ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন কি এবং আমরা ব্লাডটা কিভাবে ড্র করব। কারো কোনো এখানে কোশ্চেন আছে কিনা, হ্যাঁ জিজ্ঞেস করো। কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? বুঝতে সমস্যা নেই, কিন্তু একটা কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ শিওর। ভেনাস বলেন। ভেনাস ব্লাডটা আমরা কিভাবে ডিটেক্ট করতে পারবো, মানে কালার ছাড়া আর কি কি প্যারামিটার দিয়ে যে ভেনাস ব্লাড ড্র করে ফেলেছি বা ভুলে, ওটা কিভাবে ডিটেক্ট করতে পারবো? আচ্ছা, ভেনাস ব্লাডের ক্ষেত্রে যেটা হয়, আমরা প্রথমে যদি আর্টারি, মানে আমার একটা হচ্ছে ভেনাস ব্লাডটা আমার দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে অ্যাক্সিডেন্টালি ভেনাস ব্লাডটা আমার প্রিক হয়ে যেতে পারে,
এটা একটা। আরেকটা হচ্ছে যে আমি ইন্টেনশনালি ভেনাস ব্লাডটা নিব। ইন্টেনশনালি নিব যেমন আমি যখন আমি আগে বলেছিলাম, বিশেষ করে যখন আমার বারবার ফ্রিকোয়েন্টলি আর্টারি প্রিক করতে করতে আলটিমেটলি দেখা যায় যে আর্টারি প্রিক করা যাচ্ছে না, অথবা কোনো রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আছে, কোয়াগুলোপ্যাথি আছে, সেক্ষেত্রে আমি ভেনাস ব্লাডটা নিব। আর আপনার কোশ্চেন হচ্ছে ভেনাস ব্লাডটা আমরা কিভাবে বুঝবো। আমি এটা পরের স্লাইডে দেখিয়ে দিব যে আমাদের আর্টারি এবং ভেনাস ব্লাডের মাঝখানে বিশেষ করে কিছুটা ডিফারেন্স থাকে যেমন বিশেষ করে অক্সিজেন যে ব্যাপারটা থাকে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের মাত্রা ভেনাস ব্লাড আর আর্টের ব্লাডের মধ্যে পার্থক্য থাকে। তারপর থাকে আমার পিসিও2 ভেনাস ব্লাডে বেশি থাকবে, আর্টের ব্লাডে বেশি থাকবে। এই দুটো প্যারামিটার কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো। আমি নেক্সট স্লাইডে সেটা আপনাকে ডিটেলস বলবো, আশা করি নেক্সট স্লাইডে আপনার ক্লিয়ার হয়ে যাবে, কম্পেয়ার করে দেখাবো। ঠিক আছে, জি থ্যাংক ইউ আপা। আর কারো কোনো কোশ্চেন আছে এর মধ্যে? থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন ছিল, আনকনসিয়াস পেশেন্ট তো ক্লিনজ করতে পারবে না, ওই ক্ষেত্রে অ্যাভেন্স টেস্ট কি ফিজিবল হবে? জি বুঝিনি, আরেকবার বলবেন মানে প্লিজ। পেশেন্ট আনকনসিয়াস থাকলে ও তো ক্লিনজ করতে পারবে না, সেক্ষেত্রে অ্যালেন্স টেস্ট কি করা যাবে? আনকনসিয়াস অবস্থা অনেক সময়, হ্যাঁ এটা ভালো কোশ্চেন করছে, আনকনসিয়াস ক্লিনজ করা যাবে না, সেক্ষেত্রে করা যাবে আমাদেরকে আরেকজনকে হ্যান্ড সাপোর্টে নিয়ে, মানে একজন আমি ক্লিনজ করে মুঠিটা শক্ত করে ধরে রাখবো, আমরা যেভাবে করে দুই হাতে প্রেস করি, প্রেসটা আরেকজন করতে হবে, ক্লিনজটাও একজন ধরে রাখবে সাপোর্টে, আরেকজন দুই পাশে পালসটা অফলোড করবে, পেশেন্ট নিজে পারবে না এখানে। আর হচ্ছে যারা ওয়ারফারিন পায় ওদের তো আইএনআরটা একটু এলিভেটেড থাকে, এক্ষেত্রে মানে হ্যাঁ আইএনআর লেভেলটা কত পর্যন্ত আমরা মানে অ্যালাউ করব? আয়নার লেভেল যেতে দেখা যায় যে আয়না এলিভেট থাকলে আমরা করতে পারবো, কারণ করে আমি অনেকক্ষণ প্রেস করে ধরে রাখতে পারবো। নর্মালি যদি আমি 3 মিনিট ধরতে পারি, সেক্ষেত্রে আমি হয়তো 5 মিনিট ধরে রাখতে পারবো। নর্মালি যখন দেখা যায় যে এটা মানে স্পেসিফিক কোনো মার্কার নাই, ইউজুয়ালি আমরা জানি যে 2 to 3 এর উপরে গেলে যখন নর্মাল একটা পেশেন্টের ব্লিডিং ম্যানিফেস্টেশন শুরু হয়ে যায়, এরকম যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসে যে পেশেন্ট ওয়ারফারিন পাচ্ছে, তার আয়নার বেশি, এবং পেশেন্ট ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসছে 3.5 এর উপরে গেলে তো অনেক সময় দেখা যায় ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসে, তখন আমরা আর্টারি থেকে ব্লাডটা নিব না, সেক্ষেত্রে আমরা ভেনাস ব্লাডটা প্রেফার করব। যদি হচ্ছে যে ইন্টারআর্টারি লাইন করা থাকে, তখন আমি ইন্টারআর্টারি লাইন থেকে নিব। আর যদি দেখা যায় যে না, তারপর আমাকে এবিজি টানতেই হবে, তখন সেখানে আমাকে হেমোস্টেসিসটা অনেকক্ষণ ধরে করতে হবে, মানে অনেকক্ষণ ধরে চেপে ধরে রাখতে হবে, তারপর আমাকে আইস ব্যাগ দিয়ে ধরে রাখতে হবে অনেকক্ষণ ধরে, প্রেশার দিয়ে, যেটা আমরা নর্মাল 3 মিনিট ধরে, সেক্ষেত্রে হয়তো 5 to 10 মিনিটস পর্যন্ত আমাকে প্রেস করে ধরে রাখতে হবে। আর ইউজুয়ালি আমরা যেহেতু রেডিয়াল আর্টারি থেকে নেই, রেডিয়াল আর্টারি তো বনি প্রমিনেন্সের উপরে থাকে রেডিয়াল আর্টারিটা, সেক্ষেত্রে হেমোস্টেসিস করাটা ইজি হয়। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আপা, আমার একটা কোশ্চেন ছিল, আমরা তো অবশ্যই সিরিঞ্জটাকে আগে হেপারিনাইজড করে নেব, তাই না? আর তাছাড়া হচ্ছে এখানে আমরা কত সিসি সিরিঞ্জ ইউজ করব এবং কতটুকু ব্লাড টানবো? যেহেতু আমরা হচ্ছে তোমার বারবার আমরা করি, মানে বারবার পিক করা লাগে, এবং এবিজি প্রসিডিউরটা ইটসেলফ তোমার অনেকটাই দেখা যায় পেইনফুল, সেক্ষেত্রে আমরা 1 to 2 সিসি পর্যন্ত ব্লাড টানি। আর ইউজুয়ালি আমরা ইনসুলিন সিরিঞ্জটা ইউজ করি, ইনসুলিন সিরিঞ্জটা ইউজ করে নিডলটা চিকন থাকে এবং পেশেন্টের জন্য পেইনটা কম হয়, ইনসুলিন সিরিঞ্জটা আমরা ইউজ করব, 1 সিসির মতো হলেই হয়ে যায়। আচ্ছা, আর সিরিঞ্জটা সম্ভবত মেশিনে নিয়ে ডাইরেক্ট লাগানো লাগে, এরকম কোনো ব্যাপার আছে যে ইনসুলিন সিরিঞ্জ না, ফিট হবে? সিরিঞ্জটা হচ্ছে না এই সিরিঞ্জ যেটা হচ্ছে কি, সিরিঞ্জের মাথাটা তো আমরা খুলে ফেলি, আমি তো প্রথমে খালি একটা সিরিঞ্জ নিব, সিরিঞ্জ নেওয়ার পরে সিরিঞ্জটা আমি হেপারিন, মানে আমরা এনক্সোপারিন ইউজ করি না, আমরা যেটা করি যে কনভেনশনাল হেপারিন যেটা থাকে, কনভেনশনাল হেপারিনের সিরিঞ্জটা, মানে কনভেনশনাল হেপারিনটা নেই, সেখানে সিরিঞ্জটা জাস্ট ঢুকিয়ে ধরো 0.5 সিসির মতো টেনে আবার সেটাই আবার ভাইলের ভিতরে ঢুকিয়ে দেই, তারপর নিডলটা জাস্ট হেপারিনাইজড হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমরা ব্লাডটা ড্র করলাম, ড্র করার পর আমি এক্সট্রা এয়ারটা বের করে দিলাম, বের করে দেওয়ার পরে মেশিনে যখন আমি যাব, মেশিনটাকে অন করব, অন করার পরে মেশিনের নিচের দিকে একটা তোমার নিডিলের মতো বের হয়, সেটার মাঝখানে সেই নিডিলের মতো বের হয়ে গেলে আমি ওই সিরিঞ্জের মাথা থেকে নিডিলের মাথা থেকে সিরিঞ্জটা খুলে ফেলবো, খুলে ফেলার পর নিডিলের উপর দিকে যে অংশটা সিরিঞ্জ লাগানো থাকে, সেখানে আমি ওই মেশিনের কাছে গিয়ে ধরলে মেশিনের ওই একটা সিরিঞ্জের মতো বের হয়, ওইখানে ঢুকালে সে অটোমেটিক মেশিনটা সাক করে নেয়। এই সিরিঞ্জটা এর জন্য তুমি 3 সিসি তেও টানতে পারবা, 5 সিসি তেও টানতে পারবা, কারণ আলটিমেটলি তুমি তো নিডলটা ফেলে দিচ্ছ, তুমি তো সিরিঞ্জটা হচ্ছে মেশিনকে দিচ্ছ, ওই সিরিঞ্জের নিডলটা ফেলে দেওয়ার পরে আমরা ওর উপর দিয়ে মেশিন থেকে একটা নিডলের মতো বের হয়, সেটা মাঝখানে আমি ঢোকাই দেবো, তখন সে মেশিন অটো টেনে নেবে, কিন্তু আমরা নিডলটা ছোট ইউজ করি এই কারণে যাতে পেশেন্টের জন্য প্রসিডিউরটা পেইনফুল না হয়। ইনসুলিন সিরিঞ্জের নিডল কি খুলতে পারবো আমি? ইনসুলিন সিরিঞ্জের নিডল কি খোলা যায়? খোলা যাবে? আচ্ছা, খোলা যায়, এটা খোলা যায়।
ওকে, ওটা জুনিয়রদের খোলা উদ্দেশ্যে যায়, অটোমেটিক না, ওটা ছোট পাওয়া যায়। হ্যাঁ বলো। জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথা আমি বলবো যে আপা যেটা বুঝাইছেন যে হেপারিনাইজড সিরিঞ্জ, এটার মানে হচ্ছে আমরা সিরিঞ্জের মধ্যে হেপারিন টানার পরে সেটা কিন্তু আবার ওই হেপারিনের ভায়ালে ঢুকায় রাখে দেবে, মানে আমার সিরিঞ্জে কিন্তু কোনো হেপারিন থাকবে না, জাস্ট ওইটা হেপারিন থাকবে না, হ্যাঁ, ঢুকায় টেনে কারণ আবার ওখানে ফেলে হেপারিনটা আমরা দিলে। জানি যে হেপারিনটা ইটসেলফ অ্যাসিডিক, কারণ Right. পিএইচ, হেপারিনের পিএইচ কিন্তু 7, হ্যাঁ, এবং এক্সেস হেপারিন হয়ে গেলে এটা অ্যাসিডিফিকেশন করে ফেলে, মানে অ্যাসিডোসিস হতে পারে আর কি সেক্ষেত্রে। ওকে আপু, জি আপু প্লিজ প্রসিড করেন। তারপর শুরু করব? হ্যাঁ আর হ্যাঁ, কারো প্রসিড কোনো করেন। কোশ্চেন আছে? আচ্ছা, অ্যানাটমি আসলে আমরা এবিজি টানলাম, টানার পর এবিজি পেপারটা যখন হাতে পাই তখন আমরা কি কি দেখি এখানে? একটা হচ্ছে আমাদের প্রথম কম্পোনেন্ট যেটা পিএইচ, হ্যাঁ, প্রথমে দেখতে পারি আমরা পিএইচ একটা আসে উপরের দিকে, যেমন ছবিটাতে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, পিএইচ আসে এখানে যেমন পিএইচ 7.42, তারপর আসে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, তারপর পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। অনেক এবিজি মেশিনে ইলেকট্রোলাইটটা চলে আসে, যেমন আমাদের মেশিনে ইলেকট্রোলাইট আসে, এখানে ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট চলে আসছে, তারপর নিচের দিকে ক্যালসিয়াম আছে এবং বাইকার্বনেট লেভেল আছে, বেজ এক্সেস আছে, অক্সিজেন স্যাচুরেশন আছে, ঠিক আছে। এই প্যারামিটারগুলোর মধ্যে সব মেশিন এগুলো আসে না, কিন্তু বেসিক কিছু প্যারামিটার আছে যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা এবিজিটা ইন্টারপ্রিটেশন করি। সেখানে ফার্স্ট প্যারামিটার হচ্ছে পিএইচ, তারপর সেকেন্ড প্যারামিটার হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, দেন পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, দেন বাইকার্বনেট লেভেল, স্ট্যান্ডার্ড বাইকার্বনেট, বেজ এক্সেস অ্যান্ড অক্সিজেন স্যাচুরেশন। এই প্যারামিটার সবগুলোই আমার দরকার হচ্ছে যখন আমি এবিজিটা ইন্টারপ্রিট করব তখন। এখন আমাকে কিছু জিনিস মানে এটা সবসময় মনে রাখতে হবে, মানে এগুলো আমাকে মুখস্থ করে ফেলতে হবে। যেমন পিএইচ যখন আমরা দেখবো এবিজির, আমাকে আগে নর্মাল ভ্যালুটা মনে রাখতে হবে। যেমন পিএইচ এর নর্মাল ভ্যালু হচ্ছে 7.35 থেকে 7.45, এটা আমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে এবং কখন এটা ভোলা যাবে না, কারণ পিএইচ 7.35 থেকে 7.45 এটা হচ্ছে বডি নর্মাল পিএইচ। এর থেকে আমার ডেভিয়েশন হলে আমার এবিজি ইন্টারপ্রিটেশনটা শুরু হবে। দ্যাট মিনস পিএইচ যদি 7.35 এর নিচে আসে, দ্যাট মিনস পিএইচ কম, সেটা কি ইন্ডিকেট করে? অ্যাসিডিটি ইন্ডিকেট করে। তারপর 7.45 হচ্ছে আমার আপার রেঞ্জ। 7.45 থেকে যদি বেশি হয় তখন সেটা হয়ে যাবে অ্যালকালোসিস। কাজেই পিএইচ এর এই নর্মাল রেঞ্জটা আমাকে সবসময় মনে রাখতে হবে। তারপর আসি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন নর্মালি 80 to 100 মিলিমিটার অফ মার্কারি। তারপর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 40, আমরা এটাকে রেঞ্জের মধ্যে যদি চিন্তা করি 35 to 45 পর্যন্ত আমরা ধরতে পারি। তারপর বাইকার্বনেট হচ্ছে 22 to 26, আর বেজ এক্সেস অথবা বেজ ডেফিসিট এটা হচ্ছে -2 to +2। এই প্যারামিটারগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন পিএইচ 7.35 থেকে 7.45, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 80 to 100, PCO2 35 to 45, বাইকার্বনেট 22 to 26 and বেজ এক্সেস -2 to +2। ঠিক আছে? ম্যাম আমি একটা কোশ্চেন করতে চাই। হ্যাঁ বলেন। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন আর আমরা যে পালস অক্সিমিটার দিয়ে দেখি অক্সিজেন স্যাচুরেশন, এটার বেসিক পার্থক্যটা কি ম্যাম? মানে এটা বেসিক পার্থক্যটা জানতে চাচ্ছি। আচ্ছা, এইটা বেসিক পার্থক্য যেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন যেটা আমরা দেখি সেটা হচ্ছে ব্লাডে ডিজলভ অক্সিজেন, আর স্যাচুরেশন যেটা পালস অক্সিমেট্রি দিয়ে আমরা যেটা দেখি, পালস অক্সিমেট্রির ব্যাপারটা হচ্ছে যে এটা মেকানিজমটা আলাদা। মোটামুটি এটা প্যারামিটার আমরা কাছাকাছি ধরতে পারি, জাস্ট মেকানিজমটা আলাদা। স্যাচুরেশন যেটা আসে, স্যাচুরেশন এটা হচ্ছে একটা রেডিয়েশনের মাধ্যমে ক্যালকুলেট করে, সেটা ক্যালকুলেশনটা এখানে ডিফারেন্ট, যেটা আমরা মেশিন দিয়ে ক্যালকুলেট করি। আর ব্লাডে যেটা করি ডিরেক্ট ব্লাডে ডিজলভ অক্সিজেনটা আমরা এখানে ক্যালকুলেট করি। এটা হচ্ছে যে অক্সিজেনের লেভেলটা মোটামুটি সেমই দেখায়, হ্যাঁ, এখানে ক্যালকুলেশনটা আলাদা, দুইটা মেশিন ক্যালকুলেশনটা আলাদা। একটা হচ্ছে ইনডাইরেক্ট ওয়েতে ক্যালকুলেট করে স্যাচুরেশন, যেটা এখানে আমাদের যে পালস অক্সিমিটারে কিছু ব্যাপার থাকে, পালস অক্সিমিটার রেডিয়েশনের মাধ্যমে সে ক্যালকুলেট করে, যেটা আমার ফিঙ্গার টিপে লাগানো থাকে। আর এটা হচ্ছে ডিরেক্টলি ডিজলভ অক্সিজেনটা ক্যালকুলেট করে। জি আপা, যেহেতু আমরা বারবার এবিজি করে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন মাপতে পারবো না, সেজন্যই আমরা ইনডাইরেক্টলি এসপিওটার মাধ্যমে দেখি। হ্যাঁ ইনডাইরেক্টলি এসপিওটা আমরা ইউজ করব। জাস্ট দুইটাই আমাকে পেশেন্টের এক্সাক্ট অক্সিজেনের প্যারামিটারটা শো করছে। একটা হচ্ছে ডিরেক্টলি আমি ব্লাড গ্যাস করে দেখছি, আর এসপিও2টা আমি ইনডাইরেক্ট ওয়েতে মেজার করছি, কিন্তু মেইন জিনিসটা একই, যে দুইটাই আমাকে পেশেন্টের অক্সিজেন লেভেল সম্বন্ধে আইডিয়া দিচ্ছে। ম্যাম আমার কথা হচ্ছে যে কারো যদি 95% থাকে
তার PO2 কি 95% পাবো নাকি না একটা ডেভিয়েশন হবে? একটা ডেভিয়েশন আসতে পারে। মানে PO2 কোনটা আবার বল? হ্যাঁ হ্যাঁ SPO যেটা SPO2 95%, যেটা হ্যাঁ হাতে হ্যাঁ লাগাই। তো আবার হ্যাঁ হ্যাঁ যদি আমরা ওই রোগীর ABG করি 95% পাবো নাকি আরো কম হ্যাঁ। পাবো? না না 95% আমরা বরং আরো বেশি পেতে পারি, কারণ হচ্ছে যে যার SpO2 অল্টারনেটিভলি শো করছে যে বেশি, মানে SpO2 মেজার করছি 95, তার PO2 আমি কাছাকাছি পাবো। দুইটার আমাদের এগুলো নিয়ে বিভিন্ন স্টাডিও আছে আসলে। অনেক সময় দেখা যায় যখন আমরা FBGটা ডিরেক্ট করতে পারি না, যেটা আদিল বললো, তখন আমরা ইনডাইরেক্ট ওয়েতে আমরা SpO2 দেখেও আমরা স্যাচুরেশনটা মেনটেন করতে মেজার করতে পারি, বরং অনেক ডিজলভ অক্সিজেন আরো বেশিও আসতে পারে। ঠিক আছে, জি জি ম্যাম, থ্যাংক ইউ। এবং দুইটা ক্লিনিক্যালি অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, ক্লিনিক্যালি অ্যাকসেপ্টেবল, কারণ ইউজুয়ালি দেখা যায় যে +-3 পর্যন্ত এটা ডেভিয়েশন হতে পারে। মানে আমাদের বইগুলোতে আছে যে রেঞ্জটা, যেমন ক্লিনিক্যাল অ্যাকসেপ্টেবল হচ্ছে SpO2 যদি আমি 95 পাই, সেক্ষেত্রে আমি +-3 পর্যন্ত স্যাচুরেশন অক্সিজেনটা অ্যাকসেপ্টেবল ডেভিয়েশনটা। যদি দেখা গেল যে আপনি একটা পেশেন্টের এবিজি করলেন, একটা পেশেন্টের হচ্ছে SpO2 মাপলেন, যদি 3 +-3 মধ্যে থাকে তাহলে আপনার মেশিন ঠিক আছে। আর যদি দেখা যায় না অনেক বেশি ডেভিয়েশন হয়ে যাচ্ছে, তাহলে আপনার বরং পালস অক্সিমিটার মিটার মেশিনে গন্ডগোল আছে। জি ঠিক আছে, আচ্ছা। আর আর কোনো কোশ্চেন কারো? ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। কেউ যদি হ্যাঁ বললাম, আচ্ছা 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 ঠিক আছে, কন্টিনিউ করেন। কেউ যদি কোশ্চেন থাকে দরকার হলে আপনি হ্যান্ড রেজ করেন, তাহলে আমরা তখন থেমে জিজ্ঞেস করে নিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা আসছিলাম যে নরমাল ভ্যালুটা তাহলে আমাদের মনে হয় ইতিমধ্যে সবার মুখস্থ হয়ে গেছে যে পিএইচ এর নরমাল ভ্যালু। আমি কিন্তু একটু স্লো যাচ্ছি সবার বোঝার জন্য, আমি কিন্তু অনেক তাড়াতাড়ি কথা বলতে পারি, তাড়াতাড়ি কথা বলে আর কেউ বুঝবে না। আচ্ছা, নরমাল ভ্যালু হচ্ছে পিএইচ এর আমরা মনে রাখলাম 7.35 to 7.45, ওকে। PO2 80 to 100, PCO2 35 to 45। এটা মনে রাখার একটা সুবিধা আছে, যেমন পিএইচ এর ক্ষেত্রে কি 0.35 0.45, PCO2 এর ক্ষেত্রে 35 to 45। এটা দিয়ে আমরা অ্যাটলিস্ট এই দুইটা প্যারামিটার মুখস্থ রাখতে পারি। আর বাইকার্বনেট 20 to 26, আর বেজ এক্সেসটা -2 to +2, খুব ইজি। হ্যাঁ, তারপর আসি আমরা যখন আর্টেরিয়াল, এটা একটু কোশ্চেনে ছিল, আর্টেরিয়াল এবং ভেনাস ব্লাড আমরা কিভাবে বুঝবো। অনেক সময় আমরা ইন্টেনশনালি ভেনাস ব্লাডটা টানি, তখন আমরা সেটা জানি যেটা ভেনাস ব্লাড। আবার অনেক সময় আনইনটেনশনালি জানি প্রতিটা আর্টারির পাশাপাশি একটা করে ভেইন থাকে, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টালি ভেইনে আমাদের প্রিক হয়ে যেতে পারে এবং ভেনাস ব্লাড চলে আসতে পারে। এটা আমি বুঝতে পারবো তখন। অনেক সময় কালার দেখে বোঝা যায়, কালার দেখে দেখা যায় যে ভেনাস ব্লাড আমরা জানি একটু মোর ব্ল্যাকিশ থাকে, আর আর্টেরিয়াল ব্লাডটা মোর রেডিশ থাকে। সেই কালার দেখে আমরা বুঝতে পারি। আরেকটা হচ্ছে ফ্লো দেখে বুঝতে পারি। আমরা যখন আর্টারিটা প্রিক করি, দেখা যায় যে ইউজুয়ালি নেগেটিভ প্রেসারে অটোমেটিক্যালি অনেক সময় সিরিজটা ফিল আপ হয়ে যায়, আর ভেনাস ব্লাডটা আমাকে টানতে হয়, কারণ ভেনাস ব্লাডের প্রেসারটা কম থাকে। সেক্ষেত্রে ইনডাইরেক্ট ওয়েতে এটা দিয়ে আমরা বুঝতে পারি, এটা কালার দেখে বুঝতে পারি। আরেকটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে পালসের ফিলিংস, 2 নম্বর হচ্ছে কালার, 3 নম্বর হচ্ছে আমাকে ব্যাকফ্লো করবে আর্টারি যদি হয়। আর হেমোস্টেসিসের ক্ষেত্রে দেখা যাবে যে এটা অনেকক্ষণ আমাকে চেপে ধরে রাখতে হবে, সহজে হেমোস্টেসিস হতে চাইবে না আর্টারি যদি প্রিক হয়। আর তারপর আমি কনফার্ম হব হচ্ছে যখন এবিজিটা আমি হাতে পাবো, তখন কনফার্ম হব। মোর দেন পিএইচটা মোটামুটি কাছাকাছি থাকে আর্টারি এবং ভেনাস ব্লাডে। প্রবলেম সবচেয়ে বেশি ডিফারেন্সিয়েশন হয় পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন দিয়ে, কারণ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অবশ্যই আর্টারি ব্লাডে বেশি থাকবে, 70 to 100 থাকে, আর ভেনাস ব্লাডে থাকে 35 to 40। ইউজুয়ালি যখন 70 নিচে আসে, 60 আসে PO2 পেশেন্ট, তখন আমরা ধারণা করে নেই যে হয়তোবা তার এটা ভেনাস ব্লাড। সাথে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা ভেনাস ব্লাডে একটু বেশি থাকে, আর্টারি ব্লাডে 35 to 45, আর ভেনাস ব্লাডে থাকে 40 to 50। আর বাইকার্বনেটটা মোটামুটি সেম, এবং স্যাচুরেশনটা এখানে আর্টারি ব্লাডে অবশ্যই একটু বেশি থাকবে, 94 to 98%। আর ভেনাস ব্লাডে আমরা স্যাচুরেশন, এখানে স্যাচুরেশন বলবো না, তো এটা হচ্ছে যে ডিজলভ অক্সিজেন, এখানে ডিজলভ অক্সিজেন ইন ভেনাস ব্লাড, সেক্ষেত্রে 70 to 75% থাকে। সব আমরা প্রথমে ডিফারেন্সিয়েশন করি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা দিয়ে, যেটা আর্টেরিয়াল না ভেনাস এবিজি। আচ্ছা, নর্মাল প্যারামিটার গেল। এখন আসি আমি ইন্ডিভিজুয়ালি, আমি প্রত্যেকটা প্যারামিটার নিয়ে একটু আলোচনা করব। যেমন প্রথমে আসি পিএইচ নর্মাল আমরা জানি যে 7.35 to 7.45, এবং পিএইচ আমাদের বডি চেষ্টা করে সবসময় একটা ব্যালেন্স একটা কন্ডিশনে থাকতে, যাতে 7.35 to 7.45 আমাদের বডি মেটাবলিজমের জন্য এবং আমাদের বডির এনজাইমেটিক অ্যাক্টিভিটির জন্য পিএইচ নর্মাল থাকাটা খুব জরুরি। হ্যাঁ, পিএইচ আসলে পিএইচটা কি বলে আমরা জানি, সবাই বায়োকেমিস্ট্রিতে পড়ছি থার্ড ইয়ারে। পিএইচ, ইট ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ দ্য হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন
মেজারমেন্ট অফ দ্য ইট ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য অ্যাসিডিটি অ্যান্ড দ্য অ্যালকালিনিটি অফ দ্য ব্লাড, মানে পিএইচটা দেখি আমরা বুঝতে পারি যে বডির কন্ডিশনটা কীরকম, বডি ফিজিওলজিটা কেমন, এটা কি অ্যাসিডিক এনভায়রনমেন্ট না অ্যালকালাইন এনভায়রনমেন্ট। এবং পিএইচ এর নর্মাল রেঞ্জ হচ্ছে 7.35 to 4.5, এবং significant change in the blood above 7.8 or below 6.8 will interfere the cellular function and if uncorrected will lead to death. That is 7.8, মানে বেশি অ্যালকালোসিস এনভায়রনমেন্টও খারাপ, এবং যদি খুব বেশি অ্যাসিডিক এনভায়রনমেন্ট দ্যাট ইজ 6.8 এর নিচে থাকে সেটাও খারাপ। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বডি অনেকক্ষণ যদি এভাবে আনকারেক্টেড অবস্থায় থাকে সেক্ষেত্রে আমাদের এনজাইমেটিক অ্যাক্টিভিটি স্টপ হয়ে যেতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, নানা ধরনের কমপ্লিকেশন হয়ে যেতে পারে, দ্যাট ইজ আলটিমেটলি উইল লিড টু ডেথ। কাজে নেক্সট আসি এবিজি আরেকটি ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইট রিপ্রেজেন্ট দ্য অ্যামাউন্ট অফ ডিজলভ অক্সিজেন ইন ব্লাড, ইট রিফ্লেক্টস দ্য ফাংশনাল ক্যাপাবিলিটি অফ লাংস অ্যান্ড ডিটারমাইন দ্য রেট at which oxygen enters in tissue. Normal range 80 to 100 millimeter of mercury. Now saturation of oxygen, oxygen saturation normally more than 95% থাকলে সেটাকে আমরা নরমাল বলবো। তারপর আসি partial pressure of carbon dioxide. Partial pressure of carbon dioxide normal 35 to 45 and it reflects effectiveness of ventilation. ভেন্টিলেশন মানে কি, আমরা জানি যে অক্সিজেনেশন এবং ভেন্টিলেশন দুইটা কিন্তু আলাদা টার্ম। অক্সিজেনেশন মানে বডি টিস্যুতে বডি কতটুকু অক্সিজেন সে ইউজ করতে পারছে থ্রু অ্যালভিউলার ভেন্টিলেশনের মাধ্যমে, আর ভেন্টিলেশন মানে আমি শ্বাস নিচ্ছি বোথ ইনহেল এবং এক্সহেল, মানে আমি অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি, এই পুরো প্রসেসটাই হচ্ছে আমার ভেন্টিলেশনের পার্ট। এবং কোনো কারণে যদি দেখা যায় কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ আমার ভেন্টিলেশন যদি কম হয়, দ্যাট ইজ হাইপোভেন্টিলেশন হয়, তখন কি হবে, কার্বন ডাইঅক্সাইডটা আমার বডি থেকে বের হবে না, কার্বন ডাইঅক্সাইডের রিটেনশন হতে থাকবে। কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হতে থাকবে, কার্বন ডাইঅক্সাইড ওয়ান টাইপ অফ অ্যাসিড। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড হাইড্রোলাইসিস রিঅ্যাকশনের মাধ্যমে হাইড্রোজেন পানির সাথে এটা রিঅ্যাকশন করে আমরা জানি বাইকার্বনেট অ্যাসিড তৈরি করে, এবং এটা আলটিমেটলি অ্যাসিডিক এনভায়রনমেন্টে ক্রিয়েট করে। সে কারণে কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যায় তখন আমরা এটাকে রেসপিরেটরি অ্যাসিডোসিস বলি। আমি এটা পরবর্তীতে আসতেছি, পরে এটা ডিসকাস করব। কাজে আমার ভেন্টিলেশনটা বোঝার জন্য আসলে এত কিছু বলা। ভেন্টিলেশন মানে আমাকে কার্বন ডাইঅক্সাইডের যে তৈরি হচ্ছে অক্সিজেনটা নেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া, পুরো প্রসেসটাকে ভেন্টিলেশন বলে। কাজে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা দেখে আমি ভেন্টিলেশনের ব্যাপারটা বুঝতে পারি যে পেশেন্ট হাইপোভেন্টিলেশন হচ্ছে নাকি হাইপার ভেন্টিলেশন হচ্ছে। আরেকটি ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে এবিজিতে, সেটা হচ্ছে বাইকার্বনেট লেভেল। বাইকার্বনেট লেভেল নর্মাল ভ্যালুটা আমরা আগে দেখেছি 22 to 26, এবং বাইকার্বনেট একটা আয়ন, এবং মেইনলি এবিজি দেখে বাইকার্বনেট লেভেলটা আমাকে মেটাবলিক প্যারামিটারটা ইন্ডিকেট করে। বাইকার্বনেট লেভেলের কম বেশি দেখে আমি বুঝতে পারি যে পেশেন্টের প্রবলেমটা কোথায়, প্রাইমারি প্রবলেমটা কোথায়। এবং আমরা জানি যে যতগুলো এবিজি কম্পেনসেশন হয়, রেসপিরেটরি কম্পেনসেশনগুলো হয় রেসপিরেটরি প্রবলেমগুলো কম্পেনসেশন হয় মেটাবলিক দিয়ে, এবং মেটাবলিক প্রবলেমগুলো কম্পেনসেটেড হয় বাই রেসপিরেটরি সিস্টেম। কাজেই এবং আমাদের বডির যে মেটাবলিক কম্পোনেন্টগুলো যেটা দিয়ে আমার অ্যাসিডিক এনভায়রনমেন্ট অ্যালকালাইন এনভায়রনমেন্টের কন্ট্রোল এসে কম্পেনসেশন পর্যায়ে বডিটা আসে, সেটা মেইনলি কন্ট্রোল করে মেটাবলিক পার্টের মধ্যে বাফার সিস্টেম দিয়ে। কাজে আমরা জানি বডিতে বিভিন্ন ধরনের বাফার সিস্টেম আছে, বাফার সিস্টেম এত ডিটেইলস এখন বলবো না। বাইকার্বনেট একটা পার্ট অফ বাফার সিস্টেম। তারপর আসে আমার স্ট্যান্ডার্ড বাইকার্বনেট লেভেল। স্ট্যান্ডার্ড বাইকার্বনেট লেভেল এটা একটা মেজার্ড ভ্যালু। আমরা আসলে একটা মনে রাখবো এখানে, যেটা নর্মাল বাইকার্বনেট লেভেল ছিল আমার 22 to 26, ঠিক আছে। স্ট্যান্ডার্ড বাইকার্বনেট লেভেলটা লাগবে আমার বেস এক্সেস, যখন আমরা ক্যালকুলেট করব তখন আমার স্ট্যান্ডার্ড বাইকার্বনেট লেভেলটা লাগে। এটা একটা মেজার্ড প্যারামিটার, নর্মাল ভ্যালু হচ্ছে 21 to 27 মিলিমোল পার লিটার। এখন আসি বেজ এক্সেস। এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। বেজ এক্সেসের আরেকটা নাম হচ্ছে বেজ ডেফিসিট। এটা আসলে টার্মসটা মিসনোমার কেন বলি, কারণ বেজ এক্সেস শুনে মনে হচ্ছে যে বেজটা এখানে বেশি আছে, আসলে ব্যাপারটা বেজটা বেশি না, এটা একটা টার্মিনোলজি, দ্যাট ইজ বেজ এক্সেস। বেজ এক্সেসটা আমরা কিভাবে পেতে পারি? বেজ এক্সেস হচ্ছে ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট বাইকার্বনেট কনসেন্ট্রেশন অফ এন ইন্ডিভিজুয়াল, মানে একটা পেশেন্টের বডিতে কতটুকু বাইকার্বনেট আছে তার সাথে আমি ডিফারেন্সটা বের করব স্ট্যান্ডার্ড বাইকার্বনেট কনসেন্ট্রেশনের সাথে। স্ট্যান্ডার্ড মানে আমি এবিজি করে যে বাইকার্বনেটটা পাবো সেখান থেকে আমি স্ট্যান্ডার্ড বাইকার্বনেট লেভেলটা বাদ দিব। এটা আমাকে কিছু ক্যালকুলেট করতে হবে না, এটা মেশিন অটোমেটিক্যালি আমাকে হিসাব করে বেজ এক্সেস লেভেলটা বলবে। বাট আমি এখান থেকে আইডিয়াটা কি পাবো? আইডিয়া পাবো হচ্ছে বেজ এক্সেস ইজ ইউজড ফর দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য মেটাবলিক কম্পোনেন্ট অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার, মানে বেজ এক্সেস বেশি না কম এটা দেখে আমি পেশেন্ট মেটাবলিক অ্যাসিডোসিস না মেটাবলিক অ্যালকালোসিস আছে সেটা আইডিয়া করতে পারবো। কারণ আমরা জানি যে বাইকার্বনেটের সবকিছুই রিলেটেড কিসের সাথে? বাইকার্বনেট সবকিছু রিলেটেড হচ্ছে মেটাবলিক কম্পোনেন্টের সাথে। কাজে আমি
পজিটিভ বেজ এক্সেস যখন আমি বলি, পজিটিভ বেজ এক্সেস মানে যখন +2 চেয়ে বেশি থাকে, +2 চেয়ে বেশি থাকে, এটা ইন্ডিকেট করে হাই প্লাজমা বাইকার্বনেট কনসেন্ট্রেশন, মানে বডিতে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনের পরিমাণটা বেশি। আর নেগেটিভ বেজ এক্সেস মানে এখানে কার্বন বাইকার্বনেটের পরিমাণটা এখানে কম। তার মানে পজিটিভ বেজ এক্সেস ইন্ডিকেট করে হাই প্লাজমা বাইকার্বনেট কনসেন্ট্রেশন এন্ড নেগেটিভ বেজ এক্সেস ইন্ডিকেট করে লো প্লাজমা বাইকার্বনেট কনসেন্ট্রেশন। এই ইকুয়েশনটা আমি এখানে বলেছি হচ্ছে বোঝার জন্য, বাট আমাকে এই ইকুয়েশনটা আমাকে এবিজি দেখে বের করতে হবে না, কারণ মেশিন নিজে থেকে এটা ডিটেক্ট করে দিবে, নর্মাল ভ্যালুটা মেশিন বের করে দিবে আর কি। -2 to +2 এর মাঝে আছে কিনা আমাকে এটা সিলেক্ট করতে হবে, বাট মেশিনই ক্যালকুলেট করে দিবে যে বেজ এক্সেসটা কতটা আছে। পজিটিভ বেজ এক্সেস মানে কোথায় পাবো আমি পজিটিভ বেজ এক্সেস? এখানে এটা আমরা মানে আগেই চলে এসেছে স্লাইডটা, যেহেতু বেজ এক্সেস পড়াচ্ছি। এটা আমি যখন পরবর্তীতে প্যারামিটারগুলো পাবো তখন আপাতত একটু দেখে রাখেন, এটা এখন হয়তো সবার ক্লিয়ার হবে না। যেমন পজিটিভ বেজ এক্সেস যখন পাই কি কি কন্ডিশনে পেতে পারে, একটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস মানে এখানে অ্যালকালোটিক এনভায়রনমেন্ট, দ্যাট ইজ বেজের পরিমাণটা বেশি। সেক্ষেত্রে বেজের পরিমাণটা বেশি বলে আমি বেজ এক্সেসটা বেশি পাচ্ছি। আর রেসপিরেটরি অ্যাসিডোসিসে কিভাবে বেজ এক্সেস বেশি হয় আমরা জানি। রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি মানে কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে এখানে বাইকার্বনেটটা তৈরি করে। কাজেই যত বেশি রেসপিরেটরি অ্যাসিডোসিস বডিতে বাইকার্বনেটের পরিমাণটা তত বেশি বাড়বে। সে কারণেই বাইকার্বনেটের পরিমাণ বাড়ার কারণেই পজিটিভ বেজ এক্সেসের কারণের মধ্যে আমি রেসপিরেটরি অ্যাসিডোসিস আর মেটাবলিক অ্যালকালোসিসটাকে দেখতে পাচ্ছি। তারপর আসি নেগেটিভ বেজ এক্সেস। নেগেটিভ বেজ এক্সেস মানে বডিতে বেজের পরিমাণটা কম। এটা কোথায় পাবো? একটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস মানে বেজ কম কমে গেলে কি হয়? বডি অ্যাসিডিক এনভায়রনমেন্টে চলে আসে। কাজেই মেটাবলিক অ্যাসিডোসিস। আরেকটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যালকালোসিস মানে বডি থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, অ্যালকালোটিক এনভায়রনমেন্ট। সে কারণে এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে আলটিমেটলি বেজটা কমে যাচ্ছে। সে কারণে কিন্তু রেসপিরেটরি অ্যালকালোসিস বাট হেয়ার নেগেটিভ বেজ এক্সেস। ঠিক আছে, এটা পরবর্তীতে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে, নেক্সট ক্লাসে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর আসি আমরা এবিজিটা, যখন আমরা এতক্ষণ আসলে একটু সামারি করে নেই, অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে মনে হচ্ছে। সামারি করে নেই মানে আমি প্রথমে প্যারামিটার ইন্ডিভিজুয়াল একটা একটা করে বললাম। পিএইচ বললাম, PCO2 বললাম, পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড বললাম, বাইকার্বনেট বললাম, বেজ এক্সেস বললাম। এখানে দুইটা প্যারামিটার আমার অ্যাসিডোটিক রেসপিরেটরির সাথে রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিসের ক্ষেত্রে ইন্ডিকেট করবে PCO2 এবং পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। আর আমার মেটাবলিক প্যারামিটারের সাথে রিলেটেড হচ্ছে বাইকার্বনেট আর বেজ এক্সেস। ঠিক আছে, তারপর প্রতিটা প্যারামিটার একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ একটার সাথে কম্পেনসেশন করে আরেকটা। রেসপিরেটরি প্রবলেম হলে মেটাবলিক প্যারামিটার দিয়ে কম্পেনসেশন হয়, মেটাবলিক প্রবলেম হলে রেসপিরেটরি সিস্টেম দিয়ে কম্পেনসেশন হয়। সে কারণে আমাকে প্রত্যেকটা প্যারামিটার মুখস্থ রাখতে হবে। তারপর আসি স্টেপ ইউজ টু ইন্টারপ্রিট এবিজি। এবিজি ক্ষেত্রে প্রথমে আমরা অক্সিজেনেশনটা দেখে নিব, ভেন্টিলেশনটা দেখতে পারবো। এখানে অ্যাসিড বেস ডিসঅর্ডারটা কি কি আছে? এখানে অ্যাসিড বেস ডিসঅর্ডারে আমরা আসলে প্রথমেই জানি প্রাইমারি 4টা অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে। তারপর আসে আমার কম্পেনসেটেড এবং আনকম্পেনসেটেড কিনা সেই প্রশ্ন। তারপর এনি আদার মিক্সড কোনো ডিসঅর্ডার আছে কিনা, মানে থার্ড আর কোনো কম্পোনেন্ট আছে কিনা। আচ্ছা, অ্যাসিড বেস ডিসঅর্ডার আমরা জানি রেসপিরেটরিটা কখন বলবো? হোয়েন ইট ইজ কজড বাই প্রাইমারি অ্যাবনর্মালিটি ইন রেসপিরেটরি ফাংশন। যখন রেসপিরেটরি ফাংশন প্রাইমারি অ্যাবনর্মালিটি হবে তখনই আমার রেসপিরেটরি অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিস হবে। তারপর মেটাবলিক, হোয়েন প্রাইমারি changes is attributed to variation in the bicarbonate concentration. Bicarbonate concentration যখন আইদার বেশি হবে অথবা কম হবে তখনই মেটাবলিক কম্পোনেন্ট গুলো অ্যাসিড বেস ডিসঅর্ডারটা চলে আসবে। অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন বাই ফার্স্ট ডিফেন্স, এখানে বাফার সিস্টেম, সেকেন্ড ডিফেন্স রেসপিরেটরি সিস্টেম, থার্ড ডিফেন্স রেনাল সিস্টেম। এটা ডিটেইলস জানার দরকার নেই, এটা কেউ জানতে চাইলে নিজেরা পড়ে নিতে পারেন, অথবা আমি পরে আমাকে কেউ জানতে পারেন তাকে পার্সোনালি পড়িয়ে দিতে পারবো, বাট এটা এখানে বলতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এবিজি ইন্টারপ্রিটেশন ক্ষেত্রে প্রথমে আমাকে কি করতে হয়? একটা ক্লাসিফিকেশন, আমি যে প্রাইমারি 4টা ক্লাসিফিকেশন আছে আমি আসতেছি, ক্লাসিফিকেশন থেকে আমাকে ক্যালকুলেশনে যেতে হবে। ক্যালকুলেশন মানে এবিজি প্যারামিটারগুলো আমি ক্যালকুলেট করব, সেটা কি সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার নাকি কম্পেনসেটেড নাকি মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার। ক্যালকুলেশন করার পর আমাকে করতে হবে কনফার্মেশন। কাজে বেসিক এই 3টা জিনিসই আমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রাইমারি ক্লাসিফিকেশন, তারপর ক্যালকুলেশন করতে হবে কম্পেনসেটেড না সিঙ্গেল ডিসঅর্ডার না মিক্সড ডিসঅর্ডার, তারপর আসতে হবে কনফার্মেশন মানে ডায়াগনোসিস করতে হবে যে আসলে আমার বেসিক প্রবলেমটা কোথায়। তারপর ক্লাসিফিকেশনের মধ্যে আমরা জানি বেসিক 4টা ক্লাসিফিকেশন আছে, দ্যাট ইজ রেসপিরেটরি অ্যাসিডোসিস এন্ড রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড মেটাবলিক অ্যালকালোসিস।
আর প্রাইমারি ক্লাসিফিকেশনটাকে আমি আবার যে সাব গ্রুপে ভাগ করি, যেমন রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে দুইটা ভাগ আছে। এটা হচ্ছে রেসপিরেটরি অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস এন্ড ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যালকোসিসের ক্ষেত্রে হচ্ছে অ্যাকিউট এন্ড ক্রনিক। তারপর মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে মেটাবলিক অ্যাসিড যেহেতু এটা মেটাবলিক প্যারামিটার, এখানে আমরা জানি বডিতে বিভিন্ন বাফার সিস্টেম থাকে, বিভিন্ন ধরনের অ্যানায়ন এবং ক্যাটায়ন থাকে, আমাদেরকে অ্যানায়ন গ্যাপটা এখানে দেখতে হয়। তো অ্যানায়ন গ্যাপটা আমি এই ক্লাসে বলবো না, নেক্সট ক্লাসে বলবো। অ্যানায়ন গ্যাপের ক্ষেত্রে যেটা হয় যে আমার যেহেতু মেটাবলিক প্যারামিটারটা অ্যানায়নের এবং ক্যাটায়নগুলোর সাথে জড়িত, অ্যানায়ন গ্যাপটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সেজন্য মেটাবলিক অ্যাসিডোসিসটাকে আমরা দুটো ভাগে ভাগ করি এখানে। একটা হচ্ছে যে অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস অথবা হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আরেকটা হচ্ছে নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এটা আরেকটা নাম হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। কেন হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস, এটা আমি মেটাবলিক অ্যাসিডোসিস যখন পড়াবো তখন এক্সপ্লেন করে দেবো। তারপর আসি মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিসটাকে দুটো কমপ্লিকেটেড ওয়েতে ভাগ করা হয়েছে, ক্লোরাইড সেনসিটিভ আর একটা ক্লোরাইড ইনসেনসিটিভ। এগুলো এখনই এই ক্লাসে আমি ডিটেলস বলবো না, আমরা প্রাইমারিটা আগে মনে রাখি। প্রাইমারি চারটা হচ্ছে কি, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। এই চারটা আমার বেসিক, এই চারটা আগে আমি মুখস্থ করি। হ্যাঁ, এই চারটা আগে মনে রাখি, তারপর আমরা আস্তে আস্তে ভিতরে যাব। তারপর আসি, প্রথমে তো বললাম যে চারটা বেসিক ক্লাসিফিকেশন, তারপর আসতে হবে ক্যালকুলেশন। ক্যালকুলেশন গুলো কি, ক্যালকুলেট আমার কম্পেনসেশন এন্ড গ্যাপ। তার মানে রেসপিরেটরির সাথে মেটাবলিক কম্পেনসেশন আছে কিনা এবং অ্যানায়ন গ্যাপ গুলো কেমন সেটা আমাকে বের করতে হবে। এই ক্যালকুলেশনটা জরুরি কেন, ডিটারমাইন whether or not the body is compensating and whether or not the primary disorder exists, determine oxygenation status. Next, confirmation. Confirmation consistency with patient assessment, patient baseline and check for accuracy. That is, আমরা এবিজি সাথে সাথে পেশেন্টের ক্লিনিক্যাল প্যারামিটার, আদার বেসলাইন ভ্যালু এবং পেশেন্টের অক্সিজেনেশন সবকিছু মিলে আমি ডায়াগনোসিসটা কনফার্ম করব এবং পেশেন্টকে সেই অনুযায়ী আমি পেশেন্টকে ট্রিটমেন্ট করব। এখন আসি স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ টু ডায়াগনোসিস দ্য অ্যাসিড বেস ডিসঅর্ডার। স্টেপ ওয়াইজ প্রাইমারি প্রবলেম, ফার্স্ট আমাকে ক্লাসিফিকেশন করতে হবে প্রাইমারি প্রবলেমটা কোথায়, বেসিক প্রবলেমটা কোথায়। দ্যাট ইজ আমার অ্যাসিডিক নাকি অ্যালকালি, অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস। অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস সেটা বোঝার জন্য আমাকে ফার্স্ট ডিটেক্ট করতে হবে পিএইচ। পিএইচ যদি আমার পিএইচ এর নর্মাল রেঞ্জটা আমরা জানি 7.35 থেকে 7.45। প্রথমে এবিজিটা হাতে নিয়ে আমাকে পিএইচ এর দিকে তাকাতে হবে, পিএইচটা দেখলাম নর্মাল রেঞ্জে আছে কিনা। নর্মাল রেঞ্জ আছে, দ্যাট মিনস 7.35 টু 7.45 আছে কিনা। যদি 7.35 এর চেয়ে কম থাকে তাহলে এটা অ্যাসিডোসিস, সেটা মেবি রেসপিরেটরি, মেবি অ্যালকালোসিস, মেবি মেটাবলিক। আর পিএইচ যদি 7.45 এর বেশি থাকে সেটা অ্যালকালোসিস। অ্যালকালোসিস মেবি রেসপিরেটরি অ্যালকালোসিস, মেবি মেটাবলিক অ্যালকালোসিস। কাজে প্রথমে পিএইচটা দিয়ে ডিটেক্ট করলাম অ্যাসিডিক অর অ্যালকালোটিক। তারপর সেকেন্ড অপশন হচ্ছে আমার প্রাইমারি কজটা কোথায়, মানে প্রবলেম তো আমি পেলাম, প্রাইমারি প্রবলেম পিএইচ। পিএইচ এর প্রবলেমের পর সেকেন্ড অপশন আমাকে যেতে হবে প্রাইমারি কজটা কি। পিএইচ দেখার পর আমি দেখব পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, দ্যাট ইজ এখানে রেসপিরেটরি কি প্রাইমারি কজ, এটা আমি দেখব। যদি দেখি যে না পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড ওকে আছে, ঠিক আছে, অথবা প্রবলেম আছে, আমি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটাকে দেখতে হবে এটা নর্মাল আছে নাকি কম আছে না বেশি আছে, দ্যাট ইজ নর্মাল না অ্যাবনর্মাল। সেই অনুযায়ী আমি ডিসিশন নিব রেসপিরেটরি প্রাইমারি কজ কিনা। তারপর যদি দেখি যে না পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড নর্মাল আছে, তখন আমি যাব বাইকার্বনেটে, চেক বাইকার্বনেট। বাইকার্বনেটটা কি, বাইকার্বনেটটা কি বেশি আছে না কম আছে, দ্যাট মিনস মেটাবলিক প্রাইমারি কজ কিনা। বাইকার্বনেটটা কি নর্মাল না অ্যাবনর্মাল, যদি অ্যাবনর্মাল থাকে তাহলে আমাকে চিন্তা করতে হবে এখানে আমার পিএইচ এর প্রবলেম আছে। সেকেন্ড দুইটাতে যেখানে প্রবলেম হবে সেটা চিন্তা করবো। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের প্রবলেম পেলে আমি চিন্তা করবো রেসপিরেটরি কজ, পার্শিয়াল প্রেসার অফ বাইকার্বনেটের প্রবলেম পেলে আমি চিন্তা করবো মেটাবলিক কজ। হ্যাঁ, আইডিয়ালি যদি আমি পিএইচটা কম পাই, অ্যাসিডোসিস আমার প্রথম ডায়াগনোসিস হবে অ্যাসিডোসিস। তারপর যদি আমি পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইডটাকে দেখি যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি, তাহলে আমার ইনিশিয়াল একটা ধারণা হবে মেবি রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে এখানে। আর যদি দেখি যে না রেসপিরেটরি পিএইচটা আমার অ্যাসিডোসিস, পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড নর্মাল, বাট বাইকার্বনেট এখানে আমি দেখতে পাচ্ছি কম আছে। অ্যাসিডোসিস থাকলে বাইকার্বনেট যদি কম থাকে তাহলে আমার একটা আইডিয়া হবে যে প্রাইমারি এটা মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। তো আমি বেশি থাকলে চিন্তা করব এখানে যদি দেখা যায় পিএইচ একরকম বাট পিসিও2 দিয়ে আমি ডিটেক্ট করতে যাচ্ছি কিন্তু প্যারামিটারটা মিলছে না, কোন দিকে যাচ্ছে সেটা আমি পরবর্তী স্টেপ বাই স্টেপ আসবো। কাজে ফার্স্ট কমপ্লিকেশনে না যাই, প্রথমে আমরা চিন্তা করব পিএইচ, তারপর আমি প্রথমে প্রাইমারি প্রবলেম ইন পিএইচ, তারপর প্রাইমারি কজটা আমি আইডেন্টিফাই করবো পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড আর পার্শিয়াল প্রেসার বাইকার্বনেট দেখে। তারপর আসবো প্রাইমারি প্রবলেম পেলাম, প্রাইমারি কজ পেলাম, তারপর আসবো কম্পেনসেশন আছে না নাই।
স্টেপ 4 ইজ দ্য বডি কম্পেনসেটিং। কম্পেনসেশনটা কি এটা আমি আসতেছি পরে। তারপর আসি ইনিশিয়াল ক্লাসিফিকেশন, মানে কম্পেনসেশন পেলাম, কম্পেনসেশন হয়েছে কি হয় নাই। তারপর প্রাইমারি কজটা পেলাম, তাহলে আমাকে কি করতে হবে, এটা কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস নাকি আনকম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস নাকি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস, তখন আমাকে টেকনিক্যাল ক্লাসিফিকেশনটাকে চিন্তা করতে হবে। টেকনিক্যাল ক্লাসিফিকেশনের মানে আমি টেকনিক্যাল ক্লাসিফিকেশনটা অর ফাংশনাল ক্লাসিফিকেশন বলে, এটা আমি তিনটা জিনিসের উপর চিন্তা করে আমি বেসিস করে ডায়াগনোসিসটা করব। এক নাম্বার হচ্ছে প্রাইমারি প্রবলেম, দ্যাট ইজ পিএইচ কেমন আছে। দুই নাম্বার হচ্ছে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডটা দেখবো, বাইকার্বনেটটা দেখবো, তারপর দেখবো কম্পেনসেশন আছে না নাই। এই তিনটা জিনিস মিলে আমাকে ফাংশনাল মেইন ডায়াগনোসিসে আসতে হবে। তারপর আসবো ক্যালকুলেশনে। ক্যালকুলেশনটা কি, আমি যে কম্পেনসেশন চিন্তা করছি, কম্পেনসেশনটা কি অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, মানে কম্পেনসেশন কি ফুললি কম্পেনসেটেড নাকি পার্শিয়ালি কম্পেনসেটেড। আমরা জানি বডি কখনো ওভার কম্পেনসেশন করতে পারে না, এটা আন্ডার কম্পেনসেশনটা এখানে আইদার পার্শিয়াল কম্পেনসেশন হবে অথবা ফুল কম্পেনসেশন হবে, বাট ওভার কম্পেনসেশন কখনোই হবে না। দ্যাট মিনস ফুল কম্পেনসেশন হওয়া মানে কি, পিএইচটাকে নর্মালে নিয়ে আসা। কাজেই আমাকে ক্যালকুলেট করতে হবে যে কম্পেনসেশনটা কোন লেভেলে আছে, পার্শিয়াল না ফুল, এটা ক্যালকুলেট করতে হবে। তারপর আমাকে যেতে হবে এখানে অ্যানায়ন গ্যাপ আছে না নাই, 7 নাম্বার ক্যালকুলেশনের মধ্যে পড়তেছে এগুলো, অ্যানায়ন গ্যাপ আছে কিনা নাই, অথবা এবং বাইকার্বনেট গ্যাপ আছে না নাই। তারপর 8 নাম্বার স্টেপে গিয়ে আমি অক্সিজেনেশনটা দেখবো। অক্সিজেনেশন দ্যাট মিনস পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। আমার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড প্রথমে এসেছিল এবিজি ডায়াগনোসিস করতে গিয়ে, আমার কিন্তু এবিজি ডায়াগনোসিসে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা আসেনি, কারণ অক্সিজেনটা আমার প্রাইমারি কজের মধ্যে পড়বে না। অক্সিজেনেশনটা আমাকে ডিটেক্ট করবে এটা কি আর্টেরিয়াল ব্লাড না ভেনাস ব্লাড, পেশেন্টের হাইপোক্সিয়া আছে কিনা নাই, পেশেন্ট রেসপিরেটরি ফেলিওরে আছে না নাই, সেটার জন্য আমার অক্সিজেনেশনটা আসবে। এটা ওয়ান টাইপ অফ ক্যালকুলেশনের মধ্যেই পড়বে। তারপর কনফার্মেশন, আমি প্রথমে পিএইচটা দেখলাম, তারপর আমি দ্যাট ইজ প্রাইমারি প্রবলেম ইন পিএইচ। তারপর আমার প্রাইমারি কজ মানে কি, কজ হচ্ছে মেটাবলিক নাকি রেসপিরেটরি। তারপর আসবো আমি কম্পেনসেশন হয়েছে কি হয়নি। তারপর ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কিভাবে করব, কতটুকু কম্পেনসেশন হয়েছে, এখানে অক্সিজেনেশন কতটুকু, বাইকার্বনেট লেভেল কতটুকু আছে, এখানে বেজ এক্সেস কেমন আছে, এখানে অ্যানায়ন গ্যাপ আছে কিনা, তারপর এখানে বাইকার্বনেট গ্যাপ আছে কিনা। অ্যানায়ন গ্যাপ এবং বাইকার্বনেট গ্যাপ বের করতে হলে আমাকে ইলেকট্রোলাইট পাশাপাশি পেশেন্টের ইলেকট্রোলাইটটা লাগবে, কারণ অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেট করতে হলে আমাকে এখানে সোডিয়াম লাগবে, ক্লোরাইড লাগবে এবং বাইকার্বনেট লেভেল লাগবে, তারপর আমাকে অ্যানায়ন গ্যাপটা ক্যালকুলেট করতে হবে। কাজে এই ক্যালকুলেশনগুলো আমি করলাম, কাজে প্রবলেম আইডেন্টিফাই করলাম, প্রাইমারি কজ আইডেন্টিফাই করলাম, ক্যালকুলেশনগুলো করলাম। তারপর গিয়ে আমাকে কনফার্ম ডায়াগনোসিসটা করতে হবে। কনফার্ম ডায়াগনোসিসের মধ্যে আমাকে পড়ছে পেশেন্ট অ্যাসেসমেন্ট এবং আমার কোনো অ্যাকুরেসি কোনো এরর আছে কিনা, তারপর ফাইনাল ইন্টারপ্রিটেশন। কাজে এই 11 স্টেপে আমরা এবিজিটাকে আইডেন্টিফাই শুরু থেকে অ্যাসেস করে 11 স্টেপ আমি স্টেপ বাই স্টেপ পেশেন্টকে আমি ডায়াগনোসিসে পৌঁছাবো। তারপর এখন আসি আমি কিছু টার্মিনোলজি মানে যেমন আমরা জানি যে সিম্পল, সরি আমার কানেকশন লস হয়ে গেছে। সিম্পল আমরা জানি এখানে এবিজি যখন আমরা ডিসঅর্ডার গুলো বলি, যেমন অনেক সময় টার্ম কিছু আমরা শুনে থাকি, যেমন সিম্পল ডিসঅর্ডার, মিক্সড ডিসঅর্ডার বা ট্রিপল ডিসঅর্ডার। সিম্পল ডিসঅর্ডার মানে একটা মাত্র প্রবলেম আছে, দ্যাট ইজ প্রাইমারি একটাই প্রবলেম, এখানে কম্পেনসেশনটাও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে আছে। একটাই প্রবলেম মানে আইদার শুধু মেটাবলিক অ্যাসিডোসিস, শুধু রেসপিরেটরি অ্যাসিডোসিস, অনলি রেসপিরেটরি অ্যালকালোসিস, অনলি রেসপিরেটরি অ্যাসিডোসিস, সিঙ্গেল প্রবলেম। ঠিক আছে, আরেকটা আছে আমার এখানে মিক্সড প্রবলেম মানে টু প্রাইমারি ডিসঅর্ডার, দুইটা প্রাইমারি ডিসঅর্ডার এখানে আছে, দ্যাট ইজ যেমন মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি অ্যালকালোসিস, এরকম দুইটা মিক্সড প্রবলেম আছে কিনা সেটা আমি ক্যালকুলেট করে বের করব। তারপর আসি ট্রিপল ডিসঅর্ডার, মানে দুইটা প্রবলেমের সাথে আদার্স কোনো প্রবলেম আছে কিনা, এটা আমি লাস্ট অপশনে গিয়ে আমি ট্রিপল ডিসঅর্ডার আছে কিনা চিন্তা করবো। তো প্রথমে আমাদেরকে সিম্পল ডিসঅর্ডারটা আগে বের করতে হবে, দ্যাট মিনস আমাকে প্রথমে পিএইচটা দেখে আমাকে অ্যাসেস করতে হবে তার প্রবলেম কি। সেকেন্ড অপশন মেটাবলিক নাকি রেসপিরেটরি, থার্ড অপশন কম্পেনসেশন আছে না নাই, তারপর অ্যানায়ন গ্যাপ আছে না নাই, বাকি ক্যালকুলেশনগুলো করতে হবে, দেন ফাইনাল ইন্টারপ্রিটেশনে আমরা যাব। ঠিক আছে, এখন কম্পেনসেশন গুলো কি, কম্পেনসেশন মানে আমরা জানি যে অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন, ওভার কম্পেনসেশন, আন্ডার কম্পেনসেশন, বাট বডি ওভার কম্পেনসেশন কখনোই করে না। আচ্ছা আদিল, কারো কোনো মানে কোশ্চেন আছে কিনা? অলরেডি অনেক প্যাচায় ফেলছে মনে হচ্ছে। পার্টিসিপেন্টরা কেউ হ্যান্ড রেজ করে না, কিন্তু কেউ যদি কোশ্চেন করতে চান তাহলে যদি কোনো জায়গায় নিয়ে কোয়েরি থেকে করতে পারেন।
এবিজি যে ইলেকট্রোলাইট গুলো আমরা পাই ওটা ভেনাস ইলেকট্রোলাইট যেটা সরি মানে যেটা নর্মালি ইলেকট্রোলাইট করি সেরাম ইলেকট্রোলাইট ওটার সাথে ডিফারেন্সটা হ্যাঁ, কতটুকু? ডিফারেন্সটা ইউজুয়ালি আমরা একটা টেনে স্টাডি করছিলাম আমাদের বারডিএমে, আমাদের একটা স্টুডেন্টের থিসিস ছিল এবিজি ইলেকট্রোলাইটের সাথে আমাদের ব্লাডের যে ইলেকট্রোলাইটের যে লেভেলটা। ইউজুয়ালি দেখা যায় যে আমরা পটাশিয়ামের সোডিয়ামটা মোটামুটি সেম আসে, পটাশিয়ামটা আমাদের মেশিনের সাথে মেশিন টু মেশিন ভ্যারি করে, আমাদের মেশিনের সাথে সেখানে 1 আমরা অ্যাড করে নিতে হয়। সাপোজ যদি এবিজিতে পটাশিয়াম দেখায় 3.5, আমরা সেখানে 4.5 ধরে নিই, 1 এর বেশি ভেরিয়েশন হয় না কাজে। এবং এখন যে মেশিনগুলো ইউজ করা হয় সেগুলো একটু আধুনিক মেশিন, এবং এখানে কার্টিলেজ আলাদা একটা কার্টিজ ইউজ করা হয় যেখানে ইলেকট্রোলাইট সহ কার্টিজটা থাকে, যে কারণে অ্যাকচুয়াল মেজারমেন্টে আমরা পাই ইউজুয়ালি। তারপর পাশাপাশি যদি কারো ক্ষেত্রে আমাদের মেশিনে ইলেকট্রোলাইট সহই আমরা পাই, যেহেতু আমরা সেখান থেকে ডিরেক্টলি অ্যানায়ন গ্যাপটা ক্যালকুলেট করে ফেলতে পারি। আর অনেক সময় মেশিনে যদি না থাকে সেক্ষেত্রে একই সময় এবিজি এবং ওই সময়ই আমরা ব্লাডটা ড্র করে ল্যাবে পাঠিয়ে দিয়ে কালেক্ট করে নিয়ে সেক্ষেত্রে অ্যানায়ন গ্যাপটা বের করতে পারি। অ্যানায়ন গ্যাপটা লাগে আসলে আমাদের ডায়াগনোসিসটা কনফার্ম হওয়ার জন্য যে কি ধরনের প্রবলেম আছে। আপা এখানে যেটা মনে হয় যে যেটা হ্যাঁ ডক্টর প্রত্যয় মনে জানতে যাচ্ছেন যে ভেনাস ব্লাড দিয়েও কি হ্যাঁ আমরা আসলে কতটুকু কাজ চালাতে পারবো। সো আমরা যদি অক্সিজেন না, ডিজলভ ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা কাজ করতে পারবো। ইলেকট্রোলাইট তো আমরা এখানে দেখবো হচ্ছে তোমার ইউজুয়ালি আমার ইলেকট্রোলাইটের কোন পোর্শনটা দরকার, আমার দরকার সোডিয়াম, ক্লোরাইড আর বাইকার্বনেট। বাইকার্বনেট লেভেলটা তো আমি এবিজি থেকে পেয়ে যাচ্ছি, আমার দরকার হচ্ছে ক্লোরাইড আর সোডিয়াম, অ্যানায়ন আর ক্যাটায়নে যে আমরা ক্যালকুলেশনটা করবো সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, সেক্ষেত্রে আমার সোডিয়াম আর ক্লোরাইডটা হলেই হচ্ছে। সেক্ষেত্রে এটা ভেনাস ব্লাড এবং আর্টেরিয়াল ব্লাডের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের খুব একটা ডিফারেন্স হয় না, ইউজুয়ালি সেমই থাকে। রাইট। সো আমরা যদি প্র্যাকটিক্যালি যদি ভেনাস ব্লাডের স্যাম্পল দিয়েও যদি এবিজি কালেক্ট করি রিপোর্ট পাই তাহলে সেটা তো ইন্টারপ্রিটেশন করা সম্ভব। হ্যাঁ, ইন্টারপ্রিটেশন করা সম্ভব। মনে করো তুমি এবিজি ভেনাস ব্লাড আর আর্টেরিয়াল ব্লাডের মধ্যে বেসিক পার্থক্য দুইটাতে থাকে, একটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনে থাকে, আরেকটা হচ্ছে তোমার স্যাচুরেশনে থাকে। তো পার্শিয়াল তুমি যদি ভেনাস ব্লাড টানো সাথে যদি তোমার পালস অক্সিমেট্রি থাকে, পালস অক্সিমেট্রি দিয়ে তো তুমি স্যাচুরেশনটা দেখে নিতে পারলা। সেক্ষেত্রে তুমি ভেনাস ব্লাড যদি ড্র করে ফেলো এবং পেশেন্টে দেখো যে বারবার প্রিক করা যাচ্ছে না, তখন ভেনাস ব্লাডটা তুমি এবিজি মেশিনে দিয়ে তুমি প্যারামিটারগুলো নিয়ে নিতে পারো। সেক্ষেত্রে তুমি বাইকার্বনেট লেভেলগুলো এক্সাক্ট পাবা, তুমি এখানে পিসিও2 জাস্ট 5 অ্যাড করে নিবা, আর সাথে পিএইচ লেভেলটা মোটামুটি সেম থাকে। তো আমার পিএইচ যদি সেম থাকে, বাইকার্বনেটও সেম থাকলো, পিসিওটা আমি জাস্ট 5 অ্যাড করে নিলাম, এবং আমার সাথে শুধু পালস অক্সিমেট্রি আছে, আমি স্যাচুরেশনটা দেখে নিলাম, কাজে ভেনাস ব্লাড দিয়ে আমি কাজ চালাতে পারবো। আর ইলেকট্রোলাইট যেটা আমাকে কোশ্চেন করলো যে ইলেকট্রোলাইটের লেভেলটা আমার এবিজি প্যারামিটার যা আসে এবং ল্যাবের প্যারামিটার সেম আসে কিনা, হ্যাঁ সেম আসে, শুধু আমাদের মেশিনের যে লেভেল ক্যালকুলেশন সেখানে 1 অ্যাড করে নিতে হয়, 3.5 এর সাথে 4। বাট অনেক মেশিনে আছে যে লেভেল প্যারামিটার আর এবিজি প্যারামিটার ইলেকট্রোলাইট সেমই আসে। আচ্ছা, জুনিয়রদের উদ্দেশ্যে আমি বলবো এটা খুবই প্র্যাকটিক্যাল দুইটা কথা কিন্তু আপা বলেছেন, যেটা প্র্যাকটিক্যালি আমরা কাজ করতে গেলে অবশ্যই লাগবে। যে অনেক সময় এবিজি করতে গেলে আর্টেরিয়াল ব্লাডের বদলে আমরা ভেনাস ব্লাড টেনে ফেলি। সো সেক্ষেত্রেও কিন্তু ইন্টারপ্রিটেশনে খুব একটা হেল্প হবে না যদি আমরা অক্সিজেন স্যাচুরেশনটা আমরা দরকার আলাদা পালস অক্সিমিটার দিয়ে দেখে নিই। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এখন পর্যন্ত, অন্য কোনো কনফিউশন? ম্যাম নেগেটিভ বেসের ক্ষেত্রে কিভাবে মানে রেসপিরেটরি অ্যালকালোসিসটা হয় এটা যদি বলতেন। নেগেটিভ বেসের ক্ষেত্রে তোমাকে কি সুন্দর করে আস্তে আস্তে কোশ্চেন করতেছে। আপু তোমার নাম কি? ম্যাম তাসনিম। আচ্ছা শোনো, আমি তোমার স্লাইডটা বের করি, তুমি এই স্লাইডটা কথা বলছো তাই না? বেজ অ্যাক্সেস এর ক্ষেত্রে জি ম্যাম। পজিটিভ বেজ অ্যাক্সেস, নেগেটিভ বেজ অ্যাক্সেস, এখানে রেসপিরেটরি অ্যালকালোসিস কিভাবে আসে তাই জানতে চাচ্ছো? জি ম্যাম, কারণ বেস তো কম, তাহলে মানে অ্যালকালোসিস। আচ্ছা আচ্ছা, এটা বলতেছি শোনো, এখানে হচ্ছে মেইনলি বাইকার্বনেটটা আমরা যে বেজ অ্যাক্সেসটা ক্যালকুলেট করি, তুমি এই স্লাইডটা দেখো, বেজ অ্যাক্সেসটা আসে হচ্ছে পেশেন্টে যে তুমি ব্লাডটা টানলা সেখানকার বাইকার্বনেট লেভেলের সাথে স্ট্যান্ডার্ড বাইকার্বনেট মাইনাস করলে বেজ অ্যাক্সেসটা আসে। বেজ অ্যাক্সেসের নর্মাল ভ্যালু -2 to +2, ঠিক আছে? এখন বেজ এক্সেস হচ্ছে টার্মটা আসলে এটা একটা টার্মিনোলজি। বেজ এক্সেস মানে যে বেজ সবসময় বেশি থাকবে ব্যাপারটা কিন্তু তা না। বেজ এক্সেস হচ্ছে এটা একটা ক্যালকুলেশন, এটার টার্মিনোলজিটা এখান থেকে আসছে। বেজ এক্সেস কমে যাওয়া মানে এখানে আমার বডিতে কার্বন ডাইঅক্সাইড কম থাকা, বাইকার্বনেট কম থাকা, আর বেজ এক্সেস বেড়ে যাওয়া মানে বডিতে বাইকার্বনেট মানে বেসটা বেশি থাকা। এখন তোমার কোশ্চেন হচ্ছে যে এখানে তো নেগেটিভ বেজ এক্সেস, তার মানে বডিতে বেস কম আছে তাই না? কম আছে, কিন্তু রেসপিরেটরি অ্যালকালোসিস, টার্মটা অ্যালকালোসিস মানে কি? আমরা জানি যে পিএইচ যখন চেঞ্জ হয়ে যাবে, এখানে দুইটা প্যারামিটার অ্যালকালোসিস শব্দটা আসছে। আমরা জানি যদিও বাইকার্বনেট একটা অ্যালকালি,
বাট আমরা এখানে অ্যালকালোসিসটা এই টার্মটা এসছে আমার পিএইচ এর উপর ডিপেন্ড করে। যেমন আমি যখন বলি পিএইচটা 7.35 টু 7.45, তো 7.45 এর উপরে গেলে আমি বলছি অ্যালকালোসিস। এবং এক্ষেত্রে কারণ হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যালকালোসিসে কি হয়? রেসপিরেটরি অ্যালকালোসিস মানে রেসপিরেটরি, এখানে প্রাইমারি প্রবলেম হচ্ছে পিএইচ অ্যালকালোটিক, এক নাম্বার মোর দেন 7.45, ঠিক আছে। দুই নাম্বার প্রবলেম কি? রেসপিরেটরি প্রবলেম। রেসপিরেটরি প্রবলেম মানে এখানে কার্বন ডাইঅক্সাইডের প্রবলেম, পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডের প্রবলেম। এখন রেসপিরেটরি অ্যালকালোসিস হইতে হলে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডে কি হতে হবে? পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড এখানে মানে পিসিও2 কি হতে যেতে, ওয়াশ আউট হয়ে যেতে হবে বেশি। মানে পেশেন্ট যদি হাইপার ভেন্টিলেট করে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বডিতে কম পাবো আমি। কার্বন ডাইঅক্সাইড কম পাওয়া মানেই রেসপিরেটরি অ্যালকালোসিস। এখন কার্বন ডাইঅক্সাইড যদি কম হয়, কার্বন ডাইঅক্সাইডটা কি করে? কার্বন ডাইঅক্সাইড আমাদের যে বডিতে কার্বন ডাইঅক্সাইড থাকে সে ওয়াটার, পানি মানে H2O, পানির সাথে রিঅ্যাকশন করে। রিঅ্যাকশন করলে কিন্তু বোর্ড থেকে লিখে দেখাতে পারতাম CO2 প্লাস H2O, পানি, তাহলে H2O সাথে ইকুয়াল টু হাইড্রোজেন আয়ন প্লাস বাইকার্বনেট আয়ন, তাই না? CO2 যত কমবে বাইকার্বনেট তত কম তৈরি হবে বডিতে। কাজে বডি যদি এমন একটা স্টেজে থাকে, সে রেসপিরেটরি অ্যালকালোটি স্টেজে আছে, এক্সেসিভ হাইপারভেন্টিলেট করছে পেশেন্ট, যেমন এসিআরএ পেশেন্ট অনেক শ্বাস সে বারবার হাইপারভেন্টিলেট করে, তো হাইপারভেন্টিলেট করার কারণে সে বডি থেকে CO2 বের করে দিচ্ছে। CO2 যত বের করে দিবে তত আমার বাইকার্বনেটের লেভেলটা কমে আসবে। সে কারণেই রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে নেগেটিভ বেজ এক্সেস হয়। বুঝতে পারছো এখন ক্লিয়ার? এই রেসপিরেটরি অ্যালকালোসিস মানে কিন্তু এই বেজ এক্সেসে না। বেজ এক্সেস মানে নেগেটিভ বেজ এক্সেস মানে বডিতে বেজের পরিমাণটা কম। আর রেসপিরেটরি অ্যালকালোসিসে কি হয়? কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গিয়ে বাইকার্বনেটের সাথে রিঅ্যাকশন করে যে বাইকার্বনেট তৈরি হওয়ার কথা ছিল সেটা কম তৈরি হয়, যে কারণে নেগেটিভ বেজ এক্সেস হয় রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে। ম্যাম তাহলে হচ্ছে আমরা পিএইচ আর হচ্ছে ওই পার্শিয়াল প্রেসার মানে ওগুলো চিন্তা করব, এখানে বেজের কোনো ইয়ে নাই তাহলে নাকি? না, বেজের এটা হচ্ছে যে আমরা পরবর্তী স্টেপে গেলে তুমি আরো ক্লিয়ার হতে পারবা। যেমন বেজ এক্সেস আমরা যে এবিজি যে প্যারামিটারগুলো দেখি, প্রথম প্যারামিটার দেখলাম পিএইচ 7.35 টু 7.45। 7.45 এর যদি বেশি হয় তার মানে কি? অ্যালকালোসিস। আর 7.35 এর কম হলে কি? অ্যাসিডোসিস। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? তারপর আমার প্রবলেম কি? তারপর দেখব যে পেশেন্টের এবিজির এই প্রবলেমটা কারণ কি। কারণ হচ্ছে রেসপিরেটরি মেটাবলিক। তো যদি প্রবলেম থাকে PCO2 তে, মানে পাশে আমি তো নেক্সট কোথায় তাকাবো? নেক্সট তাকাবো আমার পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড বা পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইডের তাকাবো, কার্বন ডাইঅক্সাইড দিকে তাকাবো, তাই না? তো কার্বন ডাইঅক্সাইডের দিকে যখন তাকাবো তখন দেখবো যে কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা বেশি না কমে। যে স্লাইডটাতে আসো, প্রথমে দেখবো চেক পিএইচ, অ্যাসিডিক নাকি অ্যালকালোটিক। পিএইচ যদি অ্যালকালোসিস হয় তারপর আমি দেখব পিএইচ এর প্রবলেম আছে, এটা এ পর্যন্ত স্টপ যাও। সেকেন্ড অপশনে আসো, কারণটা কি? পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইডে যদি প্রবলেম থাকে তখন ধরে নিব রেসপিরেটরি কজ। এখন পিএইচ অ্যালকালোটিক, তাহলে রেসপিরেটরি কজ যদি হতে হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা এখানে কমতে হবে, মানে PCO2 আমরা কম পাবো। ঠিক আছে, এই জন্যই রেসপিরেটরি অ্যালকালোসিস মানে পিএইচ মোর দেন 7.35 সাথে PCO2 টা কমে যাবে, পেশেন্ট হাইপারভেন্টিলেট করবে। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। ম্যাম আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে পিএইচটা দেখা, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অথবা হচ্ছে বাইকার্বনেট। সো এক্ষেত্রে কোনটাকে আগে আমার দেখা উচিত, যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড? তুমি তো তোমার সরি তুমি করে বলছো, তোমার সামনে যখন এবিজি পেপারটা থাকবে তুমি তো হাতে নিচ্ছ, তাই না? হাতে নেওয়ার পরে আমার এখানে একটা ছবি আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ কিনা দেখো, এখানে পিএইচ আছে কত? 7.42, তার মানে পিএইচটা মোটামুটি নরমাল। তারপর দেখো PCO2 টা কত আছে এখানে? PCO2 টা 29। PCO2 টা কি আছে এখানে? নরমালের চেয়ে কম না বেশি? কম কম আছে। তার মানে এখানে কিছুটা, এখানে এটা আসলে মিক্স ডিসঅর্ডারে চলে যাচ্ছে। PCO2 টা এখানে কম আছে। আর একটা হচ্ছে এখানে বাইকার্বনেটটা কি আছে? বাইকার্বনেটটা এখানে বাইকার্বনেট কম আছে, দুইটাই কম আছে, তাই না? দুইটাই কম আছে। এটা আসলে কম্পেনসেটেড একটা মেটাবলিক অ্যাসিডোসিস। আমরা যখন পিএবিজিটা হাতে নিব, আমি প্রথমে পিএইচ এর দিকে তাকাবো, তারপর PCO2 এর দিকে তাকাবো, বাইকার্বনেট, দুইটার দিকে আসলে একই সাথে তাকাবো আর কি। আমাকে পুরো ডায়াগনোসিসটা আসতে হলে প্রত্যেকটা প্যারামিটারের দিকেই আমাকে ক্যালকুলেট করে আসতে হবে। কিন্তু সিকোয়েন্সিয়াল আমরা বোঝার জন্য আমরা বলি যে প্রথমে আমরা পিএইচ দেখে কারণটা দেখবো, অ্যাসিডিক না অ্যালকালোটিক, তারপর আমরা দেখবো হচ্ছে রেসপিরেটরি নাকি মেটাবলিক, সেজন্য স্টেপ বাই স্টেপ বলি আর কি। তুমি যদি এখানে প্রবলেম পেয়ে যাও তখন তো তুমি একটা প্রাইমারি ডায়াগনোসিসে চলে আসলা, তখন সাথে আরো কোনো প্রবলেম আছে কিনা তখন নেক্সট তুমি বাইকার্বনেটে যাবা।
হুম ম্যাম একটা আমার একটা কোয়েরি আছে, এই পয়েন্টে একটা কোয়েরি আছে। অনেক সময় পিএইচটা দেখা যায় দুটো দিয়ে এক্সপ্লেইন করা যায়, পার্শ্ব পেশক কার্বন ডাই অক্সাইড দিয়েও এক্সপ্লেইন করা যায়, হ্যাঁ, তারপর হচ্ছে বাইকার্বনেট দিয়ে explain। সেক্ষেত্রে আমি প্রাইমারি কোনটাকে ধরে আগাবো? এটা হচ্ছে তখনই আমার নেক্সট স্লাইডে একটা কথা ছিল যে আমি প্রথমে প্রবলেম পেলাম, সাপোজ পিএইচ এর প্রবলেম পেলাম, অ্যাসিডিক না অ্যালকোলিক একটা যে কোনো একটা পেলাম, নেক্সট আমি পিসিও2 দেখলাম, সেটা তো আমি প্রবলেম পেলাম, ঠিক আছে, সেটা আমি ধরলাম একটা প্রবলেম, সেটা পিএইচ পিসিও2 কারণে হতে পারে। সেকেন্ড আমি দেখলাম বাইকার্বনেট, এখানেও প্রবলেম পেলাম। এখানে আমাকে ধরতে হবে যে এখানে নেক্সট যে এই স্লাইডটা চলে আসবে যে ক্যালকুলেশনে আমি তখন চলে যাব যে এটা কি প্রাইমারি ডিসঅর্ডার কোনটা, প্রাইমারি ডিসঅর্ডার কি রেসপিরেটরি নাকি প্রাইমারি ডিসঅর্ডার মেটাবলিক। কারণ একটা প্রাইমারি ডিসঅর্ডার থাকে তার সাথে আরেকটা কম্পেনসেটরি ডিসঅর্ডার থাকে। মানে বেসিক প্রবলেম যখন রেসপিরেটরি হয় তখন মেটাবলিক কম্পোনেন্ট, মেটাবলিক বাফার দিয়ে সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করা হয়। তো আমি ক্যালকুলেশন করে হিসাব করে বের করতে হবে প্রাইমারি কজ কোনটা। আবার দুইটা মিলে একটা আরেকটাকে হেল্প করতে গিয়ে দেখা যায় অনেক সময় পিএইচটা নরমালও পেতে পারি। সাপোজ যে আমি পিএইচটার কথা বলছি যে পিএইচ 7.35 টু 7.45, পিএইচ 7.35 এর নিচে গেলে অ্যাসিডোটিক, আর 4.5 এর উপরে গেলে অ্যালকালোটিক। এখন 7.35 পিএইচ নরমাল, তারপর কি আমি পুরো এবিজিটা দেখবো না? হ্যাঁ, অবশ্যই আমার পুরো এবিজিটা দেখতে হবে। দেখতে হবে এই কারণে, কারণ একটা আরেকটাকে যদি কম্পেনসেট করে ফেলে, কম্পেনসেট করে পিএইচ কিন্তু নরমালও থাকতে পারে, তখন দেখবো আমি এই দুটাতেই প্রবলেম আছে। মানে পিসিও2 কমে গেছিল, বাইকার্বনেট সেটাকে কম্পেনসেট করে নরমালি নিয়ে চলে আসছে পিএইচটাকে। সেজন্য আমি স্টেপ বাই স্টেপ আগাবো। নেক্সটে গিয়ে যখন দুটাতেই প্রবলেম পাবো তখন আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে প্রাইমারি ডিসঅর্ডারটা কোনটা। ক্লিয়ার? ম্যাডাম একটা সেক্ষেত্রে কি আমি অ্যানোয়ান গ্যাপের দিকে আগে খেয়াল করতে যাব কিনা, যে এটা আসলে না, প্রাইমারি আগে ডিসঅর্ডারটা কোন জায়গায়? আগে প্রাইমারি ডিসঅর্ডার যদি মেটাবলিক হয়, আমাকে এখানে প্রত্যেকটা জিনিসই আসবে। প্রথমে যদি মেটাবলিক প্রাইমারি হয় তারপরে গিয়ে আমি মানে না, রেসপিরেটর আমি দেখবো, তো তারপরে প্রথমে গিয়ে তো যদি এটা ডিসাইড হ্যাঁ করতে না পারি, সাপোজ যদি পিএইচটা যদি মানে অ্যাসিডোটিক থাকে, সেক্ষেত্রে যদি আমার বাইকার্বনেটও কম পাই, পার্শ্ব কার্বন ডাই অক্সাইড সেটাও বেশি পাই, যেটাতে আমি দুটো দিয়ে তো পিএইচটাকে এক্সপ্লেন করতে পারতেছি, হ্যাঁ, সেক্ষেত্রে আমি পিএইচটাকে প্রাইমারি এক্সপ্লেন কোনটাকে করতে ধরে পারবো। আগাবো? আমাকে প্রাইমারি এই 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 কোশ্চেনের অ্যান্সারটা নেক্সট ক্লাস করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কারণ আজকে প্রথম দিন অনেক কিছু বলে ফেলছি, তো অনেকে কনফিউশন শুরু হয়ে গেছে অলরেডি। এই কনফিউশন জি জি জি। অবস্থাতে শেষ করতে হবে। সেটা হচ্ছে যে হুম। প্রাইমারি ডিসঅর্ডার বের করতে গেলে আমাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেশনে যেতে হবে যে কোনটাতে বেশি প্রবলেম। সাপোজ রেসপিরেটরিতে বেশি ডেভিয়েশনটা কোন দিকে বেশি, রেসপিরেটরির দিকে ডেভিয়েশন বেশি না মেটাবলিকের দিকে ডেভিয়েশন বেশি, তখন আমাকে ডিসাইড করতে প্রাইমারি প্রবলেম কোনটা। সাপোজ মেটাবলিকের প্রবলেম পেলাম, মেটাবলিকে যখন প্রবলেম পাবো তখন আমাকে নেক্সট অপশনে যেতে হবে অ্যানায়ন গ্যাপটা কত, ঠিক আছে, তখন আমি অ্যানায়ন গ্যাপটা বের করবো। অ্যানায়ন গ্যাপটা সাপোজ মেটাবলিক অ্যাসিডোসিস পেলাম, মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে রেসপিরেটরি কম্পেনসেশন হিসেবে আছে রেসপিরেটরি অ্যালকালোসিস, দ্যাট ইজ মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি অ্যালকালোসিস উইথ হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। মানে অ্যানায়ন গ্যাপটা কত, হাই অ্যানায়ন গ্যাপ নাকি নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, তখন আমি এভাবে ম্যাডাম ডায়াগনোসিসটা বলবো। আপু এইভাবে করলে শেষ করতে পারবেন না, এরপরে পরের স্লাইড গুলোতে এগুলো অ্যান্সার চলে আসবে আশা করি। আচ্ছা, আজকে আমার আমার প্ল্যান ছিল যে আমি আজকে বেসিকটা বলে ফেলছি, নেক্সট আমি ক্যালকুলেশনে চলে যাব। আমার মনে হয় আজকের জন্য মানে আপনারা কি হতাশ হলেন কিনা আমি জানি না, মানে আজকে এখানে স্টপ করতে চাচ্ছিলাম। নেক্সট ম্যাডাম হচ্ছে নেক্সট একটা ছোট্ট কোয়েরি ছিল, একটা ছোট কোয়েরি ছিল। হ্যাঁ জি জি বলেন। আচ্ছা, সেটা হলো যে আমরা আমরা যখন টেনে নিব, আমরা যখন টেনে দেওয়ার পর যখন পাঠিয়ে দিই আমরা ইয়াতে আইসিইউতে, তখন দেখা যায় যে আমাদেরকে কিছু জিনিস প্যারামিটার ওনারা জানতে চান, বা যেটা জানা উচিত যে আমার কত এফআইও2 কত চলতেছে, বা আমার অক্সিজেন, এই জিনিসটা আসলে কিভাবে মানে আসলে মানে এফেক্ট করে, এটা একটু যদি ইন শর্টে যদি বলা যেত। হ্যাঁ 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 এটা হ্যাঁ অবশ্যই বলা যাবে। এটা হচ্ছে এফআইও2 ব্যাপারটা অনেক, আচ্ছা শুনতে পাচ্ছেন কথা? মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন, পার্টিসিপেন্টরা মাইক্রোফোন মিউট করেন সবার। হ্যাঁ আপু কন্টিনিউ করেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? আচ্ছা, যেটা কোশ্চেনটা ছিল যে এফআইও2 ব্যাপারটা অনেকে এখানে হয়তো বুঝবে না, যারা আইসিইউতে কাজ করে তাদের জন্য এটা ক্লিয়ার হবে। এফআইও2 মানে আমরা একটা পেশেন্ট কতটুকু অক্সিজেন পাচ্ছে, সাপোজ পেশেন্ট নেজাল ক্যানুলাতে আছে নাকি পেশেন্ট ভেন্টিলেটরে আছে নাকি পেশেন্ট হাই ফ্লো মাস্কে আছে, মানে 5 লিটার আছে না 10 লিটার আছে, এই জিনিসটা আমরা জানতে চাই এই উদ্দেশ্যে। কারণ যদি দেখা যায় পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কম থাকে, পার্শ্ব প্রেশার অক্সিজেন কম থাকলে যদি পেশেন্টের এফআইও2 কম থাকে তখন আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি যে তার অক্সিজেনটা বাড়াতে হবে। আবার দেখা যায় অনেক সময় অক্সিজেন পার্শ্ব প্রেশার অক্সিজেন এবিজিতে যেরকম আমরা বলি নর্মাল 80 to 100, অনেক সময় কিন্তু 245 300 পর্যন্ত চলে আসে। দ্যাট মিনস ব্লাডে অনেক বেশি ডিজলভ অক্সিজেন রয়ে গেছে, মানে
পেশেন্টের অক্সিজেন টক্সিসিটি ডেভেলপ করে যাচ্ছে। তখন যেটা আমরা করি, যদি FiO2 বেশি থাকে, সাপোজ একটা পেশেন্ট 10 লিটার অক্সিজেন পাচ্ছে এবং আমি এবিজিতে করলাম, এবিজি করে দেখলাম যে তার PO2 আছে এখানে 200, তখন আমরা এটা একটা ক্যালকুলেশন করে বলি যে আপনাকে FiO2টা কমাইতে হবে, মানে পেশেন্টের অক্সিজেন এখন কম দিতে হবে, পেশেন্ট ওভার স্যাচুরেটেড হয়ে আছে, সেজন্য আমরা FiO2টা জানতে চাই। এটা সবচেয়ে বেশি হেল্পফুল হয় আমার ভেন্টিলেটর পেশেন্টের ক্ষেত্রে। আমি ভেন্টিলেটর যে সেটআপ আছে FiO2 অক্সিজেন কত পাচ্ছে সেটা কমানোর জন্য আমার লাগে এবিজি করার আগে সেটা আমার দেখে নিতে হয়, কম থাকলে অক্সিজেন বাড়াতে হবে, বেশি থাকলে অক্সিজেন কমাতে হবে। আর নেজাল ক্যানুলা আছে না ফেস মাস্কে আছে, আমি পেশেন্টকে নেক্সট অক্সিজেনটা কিসে দিব, এবিজির সাথে যদি নরমাল বা অ্যাবনরমাল কোনো ভেরিয়েশন আসে সেজন্য আমার FiO2টা দেখতে হয়। থ্যাংক ইউ ম্যাডাম। একটা কোশ্চেন আছে ম্যাডাম। ম্যাডাম আমরা এই সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে বা যেগুলো টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার, সেক্ষেত্রে আমরা পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন আর অক্সিজেন স্যাচুরেশন এগুলা সেক্ষেত্রে গ্যাপটা কেমন হতে পারে, বা সেক্ষেত্রে কি একটু যেমন আমরা সিওপিডি তে বলি 90% অক্সিজেন হিমোগ্লোবিন স্যাচুরেশন রাখলে হয় এরকম বলে, সিওপিডি তে বলে কি, সিওপিডি তে বলে হচ্ছে যে আমাদের টার্গেট স্যাচুরেশন 88 থেকে 92 টার্গেট স্যাচুরেশন, আর নরমাল একটা পেশেন্টের জন্য আমরা বলি মোর দেন 94% অক্সিজেন স্যাচুরেশনটা রাখতে হয়। এখন সিওপিডির ক্ষেত্রে যদি আমরা এবিজিতে দেখে হেল্পফুল হবে, তখন এবিজিতে যদি দেখি পার্শিয়াল প্রেশার অক্সিজেনটা অনেক বেশি, তখন আমাকে পেশেন্ট যেভাবে অক্সিজেনটা পাচ্ছে সেই অক্সিজেনটা আমাকে কমাতে হবে, কারণ সিওপিডিতে আমরা বেশি অক্সিজেন দিব না। এটা আমরা মেকানিজম সবাই জানি যে সিওপিডিতে আমাদের ইউজুয়ালি কি হয়, আমাদের রেসপিরেটরি সেন্টারটা স্টিমুলেটেড হয় দুইটা ড্রাইভ দিয়ে, একটা হচ্ছে হাইপোক্সিক ড্রাইভ, আরেকটা হচ্ছে ভেন্টিলেশন যদি কম হয়, মানে অক্সিজেন কম থাকলে একটা ড্রাইভ থাকে, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকলে একটা ড্রাইভ হয়। এখন যদি পেশেন্টের যারা সিওপিডি তারা কি হয়, তারা অলরেডি CO2 রিটেনার থাকে, তাদের শরীরে অলরেডি কার্বন ডাইঅক্সাইড সবসময় বেশি থাকে, যে কারণে হয় তাদের জন্য CO2 যদি বাড়ে এটা তাদের ব্রেন সেন্টার অতটা স্টিমুলেটেড হয় না, এই জন্য হাইপোক্সিয়াটা আমরা অ্যালাউ করি সিওপিডি পেশেন্টের জন্য, তার রেসপিরেটরি স্টিমুলেন্ট হিসেবে কাজ করার জন্য, পেশেন্ট যাতে শ্বাস নেয়। যদি এই হাইপোক্সিয়াটা আমরা কারেক্ট করে ফেলি, তার তো অলরেডি একটা ড্রাইভ নষ্ট হয়ে আছে, মানে রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশনের জন্য কার্বন ডাইঅক্সাইডের যে ড্রাইভটা সেটা নষ্ট হয়ে আছে। এখন হাইপোক্সিয়াটা যদি কারেক্ট করে ফেলি, পেশেন্টের কি হবে, পেশেন্ট কম কম শ্বাস নেবে, পেশেন্ট আস্তে আস্তে ড্রাউজি হয়ে যাবে, আলটিমেটলি রিভার্সিবলি পেশেন্টের হাইপোক্সিক ড্রাইভটা নষ্ট করলাম, পেশেন্টের অক্সিজেন নেওয়ার প্রবণতাটা কমে গেল, পেশেন্ট কম কম শ্বাস নেবে, কম কম শ্বাস নিলে কি হবে, সে হাইপোভেন্টিলেট করবে, হাইপোভেন্টিলেট করলে কি হবে, সে আরো বেশি কার্বন ডাইঅক্সাইড রিটেনশন করবে, মানে পেশেন্ট আরো বেশি CO2 রিটেন করে ড্রাউজি হয়ে যাবে। সেজন্যই আমরা সিওপিডিতে পেশেন্টের অক্সিজেনটা ওভার কারেকশন করব না। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? নাহলে আমি একটু সামারি করব আজকে ক্লাসে। জি আপু। হ্যাঁ আচ্ছা, আজকে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, অনেকে হয়তো হতাশ হয়ে চলে গেছে, কারণ আমি দেখতে পাচ্ছি শুরুতে 100 জনের মতো ছিল, এখন 50 জন হয়ে গেছে। আর আসলে আমি প্রথমেই বলছিলাম যে এবিজি ক্লাসটা একটু কমপ্লিকেটেড থাকে, এবিজি ক্লাসটা কমপ্লিকেটেড থাকে দেখে আমরা যদি একটা ক্লাসে ক্যালকুলেশনে চলে যাই তাহলে অনেকেই বুঝতে পারে না, কারণ এখানে যেহেতু মিক্স টাইপ অফ স্টুডেন্ট আছে। আমি আশা করি যারা ধৈর্য ধরে এতক্ষণ শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কাইন্ডলি নেক্সট বুধবারে আবার একটু শুনবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আশা করি হতাশ করব না, যে ক্যালকুলেশন গুলো আছে আমি সবগুলো হিসেব করে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আজকের ক্লাসে আমরা কি পড়লাম, আজকে শুরুতে আমরা এবিজি কাকে বলে, এবিজি কখন করব, কেন করব এবং কিভাবে করব সেই প্রসিডিউরটা দেখলাম, এবিজি মেশিনটাকে একটু দেখলাম, এবং এবিজি করার জন্য যে আমরা প্রসিডিউরটা মেনটেন করব, হেপারিন দিয়ে সিরিঞ্জ কি ইউজ করব, টানবো কিভাবে মেশিনে দিব, তারপর আমরা অ্যালেন টেস্ট কিভাবে করব, তারপর আলটিমেটলি এবিজি যখন প্রিন্ট হয়ে বের হবে সেখান থেকে আমরা কি কি প্যারামিটারগুলো দেখতে হবে, সেই প্যারামিটারগুলো নর্মাল যে ভ্যালুটা আছে, যেমন পিএইচ 7.35 থেকে 7.45, আমি বারবার বলছি, PO2 80 to 100, PCO2 35 to 45, বাইকার্বনেট হচ্ছে 22 to 26 এবং বেস এক্সেস -2 to +2, স্যাচুরেশন মোর দেন 90%। এই জিনিস প্যারামিটারগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, তারপর আমাকে স্টেপ বাই স্টেপ এবিজি অ্যানালাইসিসে যেতে হবে। প্রথমে আমরা জানি বেসিক কিছু ক্লাসিফিকেশন আছে, প্রাইমারি ডিসঅর্ডার 4টা, তারপর আমাকে চিন্তা করতে হবে এখানে মিক্সড ডিসঅর্ডার আছে কিনা, কম্পেনসেশন আছে কিনা, ফাইনালি ক্যালকুলেট করে দেখতে হবে আদার্স কোনো প্রবলেম আছে কিনা, তার উপর বেসিস করে আমাকে ডায়াগনোসিসে পৌঁছাতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। তো আজকের ক্লাসে আমার মনে হয় এই পর্যন্ত আমরা শেষ করি, নেক্সট ক্লাস থেকে আমরা কম্পেনসেশন এবং ক্যালকুলেশনগুলোতে চলে যাব, তারপর আমরা কিছু কোশ্চেন আনসার সেশন থাকবে নেক্সট ক্লাসে। কোশ্চেন আনসার সেশন মানে আমি হচ্ছে ক্যালকুলেশন পড়ানোর পর আপনাদেরকে সিনারিও দিয়ে দিব, সিনারিও দেওয়ার পর আপনারা আনসার করবেন। ঠিক আছে, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ বুধবারই নেব 10টা থেকে। ঠিক আছে, কারো যদি কোনো এর মাঝে কোনো কোশ্চেন থাকে বা বুঝতে অসুবিধা হয়
আপনারা গ্রুপে পোস্ট দিতে পারেন, আমরা সেখান থেকে আনসার দেওয়ার চেষ্টা করব। পার্সোনালি অনেকে হয়তো আনসার দিতে পারেনি, নেক্সট সেগুলো আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আপু ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আজকে ক্লাসটার জন্য। এবিজিটা অলওয়েজ একটা টাফ সাবজেক্ট এবং এটা বুঝতে গেলে সময় লাগে, পড়তে হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্র্যাকটিক্যালি ইন্টারপ্রিটেশন না করলে এটা করাটা টাফ হয়ে যায়। আশা করি আপনি যেটা আগামী বুধবারে আবার যখন ক্লাস নেবেন, আপনি যদি ক্লিনিক্যাল সিনারিও দিয়ে এবং বিভিন্ন ধরনের যে না হ্যাঁ নেক্সট দিন আমার প্ল্যানই ছিল যে তোমার আজকে বেসিকটা একটু বলে না নিলে, অনেকে আছে এখানে বিগিনার আছে, হয়তো তারা পিএইচ কি পিসিও2 কি ব্যাকগ্রাউন্ড কি নরমাল ভ্যালুটাই জানে না। হঠাৎ করে যদি আমি একদম ক্যালকুলেশনে চলে যাই, অনেকে বুঝতে পারবে না। যদিও প্রথম ক্লাস হিসেবে একটু বোরিং হয়তো অনেকের কাছে লাগছে, বিশেষ করে যারা জানে সবকিছু তাদের কাছে হয়তো একটু বোরিং লাগতে পারে, কিন্তু এটুকু না বললে আসলে নেক্সট ক্যালকুলেশনে যাওয়াটা ঠিক হবে না, অনেকেই বুঝতে পারবে না। না অবশ্যই আপু নেক্সট দিন যখন আপনি পড়াবেন, ধরুন প্রতিটা সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার তার সাথে কম্পেনসেটেড গুলা এবং সবার লাস্টে ট্রিপল, প্রতিটা যদি একটু সিনারিও দেখান তাহলে আমরা সবার জন্য হ্যাঁ ইনশাআল্লাহ তোমরা যেভাবে চাও সেভাবে যদি তোমার গ্রুপে একটু বলে দাও যে তোমরা কিভাবে চাও। আমি প্ল্যান করছি যে নেক্সট দিন ক্যালকুলেশন গুলো দেখাবো, সাথে সিনারিও গুলো দেখাবো। সিনারিও দেখানোর পরে তোমাদেরকে হোম টাস্ক দেব। ধর আমি এটা বললাম, তোমরা বলবা যে এটা কি বলো, মেটাবলিক অ্যাসিডোসিস না রেসপিরেটরি অ্যাসিডোসিস না কম্পেনসেশন আছে না নাই, সেভাবে করে তোমরা আনসার দিবা। নেক্সট দিন আমরা অনেক লাইভ ডিসকাশন করব ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। ঠিক আছে আদিল, পুরোটা সময় তুমি কষ্ট করে শুনছো এবং আমাকে সাপোর্ট করছো, এটা কোনো প্রবলেম নেই আপু। আর একজন হাত তুলেছেন পৃথ্বীরাজ কর, সম্ভবত কিছু বলবেন আপনি, আনমিউট করে বলেন। ডক্টর পৃথ্বীরাজ হ্যান্ড রেজ করেছেন। ডক্টর পৃথ্বীরাজ আচ্ছা যাই হোক, কোনো রেসপন্স দেখতে পাচ্ছি না। আর কারো কিছু কোনো কোশ্চেন বা বলার আছে কিনা? আচ্ছা উনি যদি না করেন আমি একটা করতে যাচ্ছিলাম লাস্ট কোশ্চেন। আমরা অনেক সময় বলেন অসুবিধা নাই বলেন। আমরা অনেক সময় আসলে ওই আইস ব্যাগ না পেয়ে আইসক্রিম দিয়ে পাঠিয়ে দিই এবিজিটাকে, এটা কি ঠিক আছে? মানে আইসক্রিম দিয়ে পাঠাতে আপনাদের তো অনেক বুদ্ধি, যাকে দিয়ে পাঠান সে আইসক্রিম আবার খেয়ে ফেলে না তো? শিওর না খায় না, দৌড়ের উপর থাকে তো খাওয়ার সময় নাই। আচ্ছা ইউজুয়ালি বলা যায় যে এবিজি যে স্যাম্পলটা আমরা ড্র করার পর আমরা যখন রুম টেম্পারেচার রাখবো, রুম টেম্পারেচারে হচ্ছে 15 মিনিট পর্যন্ত রাখা যায়। আর আমরা যখন ট্রান্সপোর্টের 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখতে হয়। সেক্ষেত্রে আইস ব্যাগ মানে ওই টেম্পারেচারটা আসলে মেনটেন করতে হবে। ব্যাপারটা আইসক্রিম বা আইস বক্সের সাথে রিলেটেড না। যদি মোটামুটি 4 ডিগ্রি সেলসিয়াসের মতো হয়, যেটা আমরা মানে নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজ না, ঠিক নর্মাল ফ্রিজের টেম্পারেচার তো 4 to 6 ডিগ্রি, সেখানে সেই টেম্পারেচার যদি মেনটেন হয় তাহলে আইসক্রিম হলে মনে হয় হবে। থ্যাংক ইউ। এবং সেটা হচ্ছে আইস ব্যাগে হলেও কিন্তু 1 ঘন্টার মধ্যে আমাকে অ্যানালাইসিসটা করে ফেলতে হবে। আর নর্মাল যদি রুম টেম্পারেচার রেখে দিই তাহলে 15 মিনিটসের মধ্যে আমাকে অ্যানালাইসিস করে ফেলতে হবে। কারণ বেশি ডিলে করলে কি হবে, অক্সিজেনটা কমতে থাকবে, কার্বন ডাই অক্সাইডটা বাড়তে থাকবে, কারণ সেখানে ইটসেলফ বিভিন্ন এনজাইম আছে, মেটাবলিজম হতে থাকে সব সময়। সে কারণে আমাকে তাড়াতাড়ি ইন্টারপ্রিটেশনটা করে ফেলতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আমার মনে প্রথম দিন একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, আমি আসলে অতটা ফ্রেন্ডলি না অনলাইন ক্লাসে, সে কারণে হয়তো টেকনিক্যালি একটু প্রবলেম হয়েছে। আশা করি নেক্সট দিন সেটা ঠিক হয়ে যাবে। কোনো সমস্যা নেই আপু, আপনি যথেষ্ট সব জিনিসই মোটামুটি টাচ করে গেছেন। আপনি জাস্ট নেক্সট দিনটা একটু যদি ইন্টারেক্টিভ হয় আরো, এবং আরো যদি সিনারিও দিয়ে করেন তাহলে সবার জন্য আর কি। হ্যাঁ নেক্সট দিন তো সিনারিও, নেক্সট দিন ক্যালকুলেশন এবং সিনারিও নিয়ে হাজির হবো যদি আল্লাহ বাঁচা রাখে ইনশাআল্লাহ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঠিক আছে আপু, সবাইকে ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকেও, এবং আশা করি নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে। আপনি তাহলে এন্ড করে দেন মিটিং। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।